আচ্ছা, কলিশন ইন টু ডাইমেনশনের ক্ষেত্রে আমাদের এই পিকচারটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, একটুখানি এই জিনিসটা আরেকটু ভালোভাবে তোমাদের বুঝিয়ে বলি। কলিশন ইন টু ডাইমেনশন যখন আমরা ধরবো, কলিশন ইন টু ডাইমেনশন, আমরা এখানটা একটা স্পেশাল রকম কেস ধরবো যেখানে আমরা এখানে একটা স্পেশাল কেস ধরবো যেখানটায় আমাদের যে মাস M2টা আছে, মাস M2 যেটা আছে সেটা আমরা এটা আমরা পরে আমরা যতগুলো অঙ্ক করব বা যতগুলো কেস ধরবো সেটা এইভাবে ধরবো। মাস M2 যেটা আছে সেটা রেস্টে আছে। রেস্টে থাকা মানে কি আমি বলবো যে U2 যেটা আছে, মাস আমরা তো এতদিন মাস M2 এর ভেলোসিটি U2 ধরেছিলাম, U2টা আমার 0 আছে, ঠিক আছে। আর মাস M1 যেটা আছে সেটা আমার U1 ভেলোসিটি নিয়ে আমার M2 এর দিকে স্ট্রেট লাইনে আসছে, U1 ভেলোসিটি নিয়ে মাস M1টা আমার M2 এর দিকে এগিয়ে আসছে। তাহলে এইখানে আমি পার্টিকেল গুলোকে একটা নাম দিতে পারি। প্রথম পার্টিকেলটাকে আমি বলবো ইনসিডেন্ট পার্টিকেল, ইনসিডেন্ট পার্টিকেল, কারণ এটা ইনসিডেন্ট হচ্ছে। আর M2টাকে আমি বলবো টার্গেট পার্টিকেল, কারণ M2টা চুপচাপ রয়েছে, দাঁড়িয়ে রয়েছে, তার উপর আমার মানে M1টা এসে ধাক্কা দিচ্ছে, তো M2টা হচ্ছে আমার টার্গেট পার্টিকেল। অবভিয়াসলি এই পুরো কেসটা হচ্ছে আমার বিফোর কলিশন, এটা হচ্ছে আমার বিফোর কলিশন। আচ্ছা, আফটার কলিশন কি হবে সেটা এখানে একটা আলাদা রকম কেস হবে। আফটার কলিশন যেহেতু এটা আমার হেড অন কলিশন হচ্ছে না, এটা আমি বলেইছি যে এটা আমার অবলিক কলিশন হচ্ছে। আচ্ছা, U1টার ডাইরেকশনটা কি ছিল? স্ট্রেট হওয়া ছিল, এরকম হওয়া উচিত ছিল, স্ট্রেট প্রায়। কিন্তু ধাক্কাকে কি হচ্ছে, আমার U1 যেটা আছে সেটা আমার এইদিকে চলে যাবে, U1 বলছি M1 মাসটা আমার এইদিকে চলে যাবে। এটা আমার এইদিকে চলে যাবে। ভেলোসিটি কি হয়ে যাবে, আমি এখানটায় ধরছি যেমন আমরা আগে ধরেছিলাম V1 ভেলোসিটি, ঠিক আছে। এটা হচ্ছে মাস M1। আর এটাকে তখন আমি বলবো হচ্ছে যে এটা আমার হয়ে গেছে, আচ্ছা এটার নামটা পরে বলছি। আর M2টা আমার এই দিকে চলে যাবে, M2 যেটা আছে সেটা আমার এই দিকে চলে যাচ্ছে, এটা হচ্ছে V2, এটা হচ্ছে M2। এবার যেহেতু এটা স্ট্রেট লাইনে নেই, তার মানে আমাকে আরেকটা কোঅর্ডিনেট দিয়ে এটা কোথায় কতটা বেঁকে গেছে সেটা আরেকটা কোঅর্ডিনেট দিয়ে বোঝাতে হবে। তো সেটাকে আমি অ্যাঙ্গেল কোঅর্ডিনেট নেব স্ট্রেট লাইনের রেসপেক্টে। এই অ্যাঙ্গেলটাকে আমি নাম দেব θ1, আর এই অ্যাঙ্গেলটাকে আমি নাম দেব হচ্ছে θ2। উপরের পার্টিকেলটা যেহেতু আমার স্ক্যাটার্ড হচ্ছে, মানে সেটা ধাক্কা খেয়ে বেঁকে যাচ্ছে, ধাক্কা খেয়ে বেঁকে যাওয়াটাকে আমরা বলি স্ক্যাটার হওয়া। তো এটাকে আমি বলবো এই উপরে M1টা হয়ে যাবে আমার স্ক্যাটার্ড পার্টিকেল, স্ক্যাটার্ড পার্টিকেল। আর এইটা যেটা হচ্ছে সেটাকে আমি বলবো রিকয়েলড পার্টিকেল, রিকয়েল পার্টিকেল। তো এইভাবেই আমরা বাকিগুলোর যত কেস আছে, যেমন ধরো এই অ্যাঙ্গেল গুলোকেও আমি নাম দিতে পারবো। যেমন অ্যাঙ্গেল θ1টাকে আমি বলবো স্ক্যাটার্ড অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অফ স্ক্যাটারিং। θ1টাকে আমি বলবো হচ্ছে, যেহেতু এটা আমার স্ক্যাটার্ড পার্টিকেল, উপরে M1টা কি স্ক্যাটার্ড পার্টিকেল বললাম, তো তো θ1টা হয়ে যাবে আমার স্ক্যাটার্ড অ্যাঙ্গেল অফ স্ক্যাটারিং। θ1টাকে আমি বলবো অ্যাঙ্গেল অফ স্ক্যাটারিং, অ্যাঙ্গেল অফ স্ক্যাটারিং। আর θ2টাকে আমি বলবো অ্যাঙ্গেল অফ রিকয়েল, কারণ এটা আমার কি হচ্ছে রিকয়েলড পার্টিকেল যেটা আছে সেটার। তো এইভাবে আমি নাম দেবো, এটাকে বলবো অ্যাঙ্গেল অফ রিকয়েল। এইভাবে নামটা দেওয়া আছে। খেয়াল রাখবে এই পুরো কেসটাতে আমরা কি ধরেছি, যে আমরা ধরেছি যে আমাদের যে
M2 পার্টিকেলটা সেটা ইনিশিয়ালি বিফোর কলিশন রেস্টে ছিল, আফটার কলিশন আমার এটা এইভাবে দুটো দিকে বেঁকে যাচ্ছে। এই পুরো কেসটা অবভিয়াসলি আমরা কিন্তু ল্যাব ফ্রেমে দেখছি, এই পুরো কেসটা কিন্তু আমরা ল্যাব ফ্রেমে দেখছি। এই পুরো কেসটা আমরা এখন ল্যাব ফ্রেমে দেখছি, এই যে যেটা আমি দেখলাম। আচ্ছা এক্ষেত্রেও আমার, আচ্ছা শোনা যাচ্ছে তো? একটুখানি আওয়াজ দিও, কারণ হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো এক্ষেত্রে আমার কি কনজার্ভ থাকবে? দেখো যেহেতু আমার এখানটায়, যেহেতু আমরা বলেছি যে সব ধরনের কলিশনের ক্ষেত্রে আমার কিন্তু লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ থাকে, লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ থাকে। লিনিয়ার মোমেন্টাম বা ভরবেগ যেটা, সেটা কনজার্ভ থাকবে। তো এটার ক্ষেত্রে আমার কনজার্ভ থাকার কথা। কিন্তু ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে আমরা করছিলাম কি, ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে আমরা জাস্ট পাতি এইভাবে লিখছিলাম যে m1u1 প্লাস m2u2 ইকুয়ালস টু m1v1 প্লাস m2v2। এটা ছিল, কিন্তু এখন তো আমাদের টু ডাইমেনশন চলে এসেছে, এখন তো দুটো আরো নতুন কোঅর্ডিনেট চলে এসেছে, দুখানা নতুন আরো কোঅর্ডিনেট হচ্ছে থিটা অ্যাঙ্গেল কোঅর্ডিনেট, θ1 আর θ2 চলে এসেছে। তো কি করা যেতে পারে এই অবস্থায়? তো আগে তো আমরা এইভাবে করছিলাম জাস্ট, কারণ সবটাই স্ট্রেট লাইনে ছিল প্রথম কেসে যখন 1D নিয়ে কাজ করছিলাম। কিন্তু এখন যখন 2D হয়ে গেছে তখন আমাকে কি করতে হবে, আমাকে দুটো কম্পোনেন্টে ভেঙে নিতে হবে। কি কি কম্পোনেন্ট হবে খেয়াল করে দেখো, এইটা আমার স্ট্রেট লাইন যদি হয়, আর এটা আমার যদি m1 এর ডাইরেকশন হয়, এটা যদি কথার কথা v1, এটা m1, এটা অ্যাঙ্গেল θ1, তুমি খেয়াল করে দেখো তাহলে আমি এটার একটা কম্পোনেন্ট হচ্ছে এইদিকে, এই বরাবর একটা কম্পোনেন্ট হচ্ছে, এই কম্পোনেন্টটার নাম কি দিতে পারি আমি? v1 cos θ দিতে পারি, v1 cos θ। আর একই, সরি, v1 cos θ1, এই বরাবর কম্পোনেন্টটা ভেক্টর কম্পোনেন্ট, রিজলভ করলাম উপাংশটা। আর এই বরাবর যেটা হবে সেটার নাম কি হবে? v1 sin θ, ভি সাইন থিটা। v1 sin θ1, সরি, v1 sin θ1। একইভাবে যে আমার নিচের দিকে যেটা যাচ্ছিল, নিচের দিকে যেটা যাচ্ছিল যেটা হচ্ছে আমার m2 মাসটা, এর ভেলোসিটি কত? v2, অ্যাঙ্গেল কত? θ2, θ2 কে এখানে লিখি θ2। তাহলে এটার কম্পোনেন্ট বা উপাংশ কত হবে এই পয়েন্টে? সেটা হবে v2 cos θ2। আর এই বরাবর আমার কি হবে? v2 sin θ2। তাহলে এবার যদি আমি দুটোকে কম্পেয়ার করি, তুমি দেখো, আচ্ছা এটা তো আমার আফটার, এটা তো আমার আফটার কলিশন, এই পুরো কেসটা তো আমার আফটার কলিশন হচ্ছে। বিফোর কলিশন কি ছিল? বিফোর কলিশন আমার কি ছিল? বিফোর কলিশন খেয়াল করো, আমার কিন্তু উপাংশটাই এক্স অক্ষ বরাবরই ছিল, এক্স অ্যাক্সিস বরাবরই কিন্তু আমার যা ছিল ছিল। বিফোর কলিশন u1 আর u2 দুটোই এক্স অক্ষ বরাবর ছিল। তাহলে আমি এক্ষেত্রে আমি এটা লিখতে পারি কি পারি না বলো? দুটো আমার কম্পোনেন্ট হবে, অ্যালং এক্স একটা কম্পোনেন্ট হবে, অ্যালং এক্স, অ্যালং এক্স অ্যাক্সিস আমার কম্পোনেন্ট, কম্পোনেন্ট দিয়ে আমি কি করছি? লিনিয়ার মোমেন্টামকে কনজার্ভ করব। কি হবে দেখো, ইনিশিয়ালি কি ছিল? m1u1 প্লাস m2v2, সরি m1u1 প্লাস m2u2 ইকুয়ালস টু, তুমি এবার মোমেন্টামের কম্পোনেন্টটা লেখো, সরি এক সেকেন্ড, মোমেন্টামের কম্পোনেন্টটা লেখো। শোনা যাচ্ছে না? হ্যালো হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে তো। আচ্ছা, হ্যাঁ স্যার, মাঝে মধ্যে একটু ডিস্টার্ব মারামারি করে। কেটে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটু আজকেও খারাপ আছে অবস্থা। তাহলে m1u1 প্লাস m2u2, এটার আমার এইখানে কম্পোনেন্ট কি হবে? আফটার কলিশন কম্পোনেন্ট হবে m1 v1 cos θ1, আর অন্যটা হয়ে যাবে m2 v2
cos theta 2 cos theta 2 প্লাস m2 v2 cos theta 2। এটা হচ্ছে আমার অ্যালং এক্স কম্পোনেন্ট। অ্যালং ওয়াই কম্পোনেন্টটা একটু ভেবে বলো তো কি হবে। আচ্ছা, এটা হচ্ছে আমার অ্যালং এক্স কম্পোনেন্ট। অ্যালং ওয়াই কম্পোনেন্টটা কি হবে? বিফোর কলিশন তো 0। ইয়েস, কারণ আমার ওয়াই অক্ষ বরাবর কলিশনের আগে কোনো ভেলোসিটি ছিল না, তাহলে বিফোর কলিশনটা আমি 0 বসিয়ে দেব। এইখানটা 0 বসিয়ে দেবো বিফোর কলিশন। আর আফটার কলিশন আমি কি করব? m1 v1 sin theta 1, তারপর বলো তো প্লাস হবে না মাইনাস হবে? পরের টার্মটা প্লাস হবে না মাইনাস? মাইনাস হবে, কারণ খেয়াল করে দেখো v1 sin theta 1 টা উপরে আছে, v2 টা নিচে আছে, v2 sin theta 2 টা নিচে আছে, এই মাইনাস হয়ে যাবে, মাইনাস m2 v2 sin theta 2। এটা হয়ে গেল আমার সেকেন্ড কম্পোনেন্ট। তো এইভাবে আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম এখানেও কনজার্ভ হচ্ছে, কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টামের থেকে আমি এই দুটো ফর্মুলা পাচ্ছি এক্ষেত্রে। এবার এইখান থেকে আমি সলভ করে, তাহলে যদি আমাকে কোনো অঙ্ক দেয় আমি এখান থেকে বার করতে পারবো। ধরো একটা অ্যাঙ্গেল দিল, তো অন্য অ্যাঙ্গেলটা বার করতে পারবো এই সলভ করে। কিন্তু দেখা যাবে যে ল্যাবরেটরি ফ্রেমে এটা করা একটুখানি কঠিন। ল্যাবরেটরি ফ্রেমে যখন আমরা এটাকে করছি, এই যেটা আমরা এই কেসটা করেছিলাম, এই যে দুখানা ভ্যালু পেয়েছি, ল্যাবরেটরি ফ্রেমে এইটাকে সলভ করে বার করাটা একটু কঠিন কাজ, কারণ আমার এখানটায় 4টে কম্পোনেন্ট হয়ে যাচ্ছে। v1 আর v2 তো বার করতে হচ্ছে, তার সাথে থিটা 1 আর থিটা 2 ও বার করতে হচ্ছে, 4টে কম্পোনেন্ট হয়ে যাচ্ছে। আর আমার কাছে হাতে আছে আমার দুটো ইকুয়েশন, হাতে আছে আমার এই দুটো ইকুয়েশন। তো এটা একটু কঠিন ব্যাপার হয়ে যাবে যদি আমাকে এইটা দিয়ে সলভ করতে হয়, ল্যাবরেটরি ফ্রেমে সলভ করতে হয়। তো এটা ইজি করার জন্য আমরা করব কি, দেখা গেছে যে 2D কলিশনটা সেন্টার অফ মাস ফ্রেমে সব থেকে ভালো করা যেতে পারে, সেন্টার অফ মাস ফ্রেমে। এবারই আমরা অ্যাকচুয়াল সেন্টার অফ মাস ফ্রেমের ইউজটা দেখবো। এতক্ষণ তো আমরা 2D আমরা দেখলাম যে আগের যে অঙ্কগুলো দেখেছি বা প্রবলেমসগুলো দেখেছি, প্রবলেম তো না, ডেরিভেশনটা দেখেছি যেখানে, সেখানে আমরা দেখলাম যে সব সেন্টার ল্যাবরেটরি ফ্রেমেই বেশিরভাগ জিনিস করা রয়েছে। কিন্তু যখনই এবার জিনিসগুলো কঠিন হচ্ছে, যেমন এরম ক্ষেত্রে 2 ডাইমেনশন চলে এলো, আমার থিটা কোঅর্ডিনেটটা একটা অ্যাড হয়ে গেল, এই ক্ষেত্রে আমার দেখা যাবে যে আমি যদি ইউজ করি, সেন্টার অফ মাস ফ্রেম ইউজ করি, আমার সুবিধা হবে। কিরম সুবিধা চলো দেখা যাক। সেন্টার অফ মাস ফ্রেম আমরা নিয়ে চলে গেলাম। সেন্টার অফ মাস ফ্রেমের আমরা কি জানি, সেন্টার অফ মাসের ফর্মুলা, এটা উইথ রেসপেক্ট সেন্টার অফ মাসটা এই ভেলোসিটিতে মুভ করছে, এটা হচ্ছে ভেলোসিটি অফ সেন্টার অফ মাস, v ইকুয়ালস টু m1 u1 প্লাস m2 u2 বাই m1 প্লাস m2। আর সিএম ফ্রেম বা সেন্টার অফ মাস ফ্রেমের রেসপেক্টে যে ভেলোসিটি গুলো হবে সেগুলো কি হবে, এইগুলো দেখে রাখো, u1 প্রাইম ইকুয়ালস টু u1 মাইনাস v, আর u2 প্রাইম ইকুয়ালস টু u2 মাইনাস v। u1 আর u2 হচ্ছে আমার ল্যাবরেটরি ফ্রেমের রেসপেক্টে বিফোর কলিশন ভেলোসিটিস, m1 আর m2 র বিফোর কলিশন ভেলোসিটি, আর u1 প্রাইম আর u2 প্রাইম হচ্ছে সেন্টার অফ মাস ফ্রেমে আমার কলিশনের আগের ভেলোসিটিটা। আর ফাইনাল ভেলোসিটিটা কি হচ্ছে, ফাইনাল ভেলোসিটিটা হচ্ছে আমার v1 প্রাইম ইকুয়ালস টু একই ফর্মুলা, v1 মাইনাস v, আর v2 প্রাইম ইকুয়ালস টু v2 মাইনাস v। ঠিক আছে, এবার এখানে আমার সুবিধা কি, খেয়াল করে দেখো এই ফর্মুলাটা কিন্তু সেন্টার অফ মাসের ভেলোসিটি, ভেলোসিটি অফ সেন্টার অফ মাস ইন উইথ রেসপেক্ট টু ল্যাব ফ্রেম, ভেলোসিটি অফ সিএম সেন্টার অফ মাস উইথ রেসপেক্ট টু ল্যাবরেটরি ফ্রেম। কিন্তু সেন্টার অফ মাসের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু সিএম ফ্রেম কত হবে, এটা একটু মুছলাম। সেন্টার অফ মাস ফ্রেমের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু সেন্টার অফ মাস কত হবে, ভেলোসিটি অফ সিএম সিএম ফ্রেম। আচ্ছা জাস্ট আচ্ছা
আচ্ছা, এক কাজ করি, আগে আমি এই ফর্মুলাটা বসিয়ে দিই। দেখো এই ফর্মুলাটাই হবে, শুধু আমার কি থাকবে, u1 আর u2 এর জায়গায় প্রাইম চলে আসবে, প্রাইম প্রাইম ফর্মটা চলে আসবে, ঠিক কিনা? হ্যাঁ তাহলে এটা আমি আপাতত বলছি যে ভিসিএম প্রাইম যেটা আছে, সেটা আমার হয়ে যাবে m1 u1 প্রাইম প্লাস m2 u2 প্রাইম বাই m1 প্লাস m2 বাই m1 প্লাস m2। কিন্তু আমি একটা জিনিস বলেছিলাম, খেয়াল করে দেখো, যে সেন্টার অফ মাস ফ্রেমে আমি কোথায় বসে আছি, কোথায় থেকে অবজার্ভ করছি, সেন্টার অফ মাসে বসে অবজার্ভ করছি, মানে সেন্টার অফ মাস ফ্রেমে সেন্টার অফ মাসটা স্টেশনারি। as center of mass is stationary in CM frame। এই জন্যই তো সিএম ফ্রেম নাম হয়েছিল। তোমরা যদি ডেফিনেশনটা দেখো স্টার্টিং এ গিয়ে, সেন্টার অফ মাস ফ্রেম আর যেটা আমরা নর্মাল যেটা করছিলাম ল্যাবরেটরি ফ্রেমের মধ্যে তফাৎ কি? সেন্টার অফ মাস ফ্রেমের মধ্যে অবজারভার যে আছে সে সেন্টার অফ মাসে বসে দেখছে, সে সেন্টার অফ মাসের মধ্যে সে বসে অবজার্ভ করছে। তার মানে অবজারভার এবার সেন্টার অফ মাস যদি মুভ করে কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে, ভিসিএম নিয়ে, তাহলে অবজারভারও কিন্তু সেন্টার অফ মাসের সাথে মুভ করছে ভিসিএম ভেলোসিটি নিয়ে। তার মানে আমার অবজারভারের ভেলোসিটি কত, মানে অবজারভারের রেসপেক্টে সেন্টার অফ মাসের ভেলোসিটি কত? 0, ঠিক কি না? এই জায়গাটা বুঝতে পারলে? হ্যাঁ সেন্টার অফ মাস হ্যাঁ ফ্রেমটা বন্ধু। হচ্ছে এমন একটা ফ্রেম যেটার অরিজিনটা সেন্টার অফ মাসের মধ্যে লাগানো রয়েছে। তার মানে সেন্টার অফ মাস ফ্রেমটাই মুভ করছে আমার ভিসিএম ভেলোসিটি নিয়ে। তাহলে সেন্টার অফ মাস ফ্রেমের রেসপেক্টে সেন্টার অফ মাসের ভেলোসিটি সবসময় 0 হবে। তাহলে এই পার্টটা যদি 0 হয়, তোমরা একটা জিনিস দেখো, সেন্টার অফ মাস ফ্রেমের জন্য আমি একটা ফর্মুলা পাচ্ছি, m1 u1 প্রাইম প্লাস m2 u2 প্রাইম ইকুয়ালস টু 0। একটা খুব বড় জিনিস পেয়ে গেলাম এখান থেকে। m1 u1 প্রাইম প্লাস m2 u2 প্রাইম ইকুয়ালস টু 0, এই ফর্মুলা থেকে পাচ্ছি কি পাচ্ছি না বলো? m1 প্লাস m2 কে ওইদিকে নিয়ে যাও, তাই এটা হয়ে গেল। হ্যাঁ 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 আর as momentum is conserved, কারণ মোমেন্টাম তো সবসময় কনজার্ভ হবে, is conserved, তার ফলে আমি আরেকটা জিনিস এর সাথে লিখতে পারি, সেটা হচ্ছে m1 v1 প্রাইম প্লাস m2 v2 প্রাইম is also equals to 0 সেন্টার অফ মাস ফ্রেমে। এই দুটো ইকুয়েশন আমি পাচ্ছি, সেন্টার অফ মাস ফ্রেমে আমার m1 u1 প্রাইম প্লাস m2 u2 প্রাইম 0 হবে, এটা আমরা পাচ্ছি এই ফর্মুলা থেকে, কারণ সেন্টার অফ মাসের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু সেন্টার অফ মাস ফ্রেম ইজ 0। আর মোমেন্টাম কনজার্ভ যেহেতু, মানে এই জিনিসটা আমার m1 u1 প্রাইম প্লাস m2 u2 প্রাইম শুড বি ইকুয়াল টু m1 v1 প্রাইম প্লাস m2 v2 প্রাইম। তাই m1 u1 প্রাইমটা যদি, এই পার্টটা যদি 0 হয়, তো নিচের পার্টটাকেও 0 হতেই হবে, কারণ মোমেন্টাম আমার কনজার্ভ থাকবে। ঠিক আছে? তো এই যে দুটো ইকুয়েশন, এই দুটো ইকুয়েশনের মধ্যে থেকে আমি u1 আর u2 এর মধ্যে কি সম্পর্ক পাচ্ছি দেখে নাও। u1 এর মধ্যে আমি সম্পর্ক পাচ্ছি u1 প্রাইম, যেটা u1 প্রাইম সেটা হচ্ছে আমার u1 টা বার করবো না u2 টা বার করবো, দাঁড়া এক সেকেন্ড একটু দেখে নিই। হ্যাঁ u1 ই বার করি। u1 প্রাইম যেটা, সেটা ইকুয়ালস টু u1 প্রাইম ইকুয়ালস টু মাইনাস m2 বাই m1 u2 প্রাইম। আর কি পাচ্ছি আমরা? একইভাবে পাচ্ছি v1 প্রাইম যেটা, সেটা ইকুয়ালস টু মাইনাস m2 বাই m1 v2 প্রাইম। এই দুটো আমরা কন্ডিশন পেলাম এই ওপরের দুটো থেকে। আমি এই দুটো ইকুয়েশন পাচ্ছি, u1 প্রাইম ইকুয়ালস টু মাইনাস m2 বাই m1 u2 প্রাইম, আর v1 প্রাইম ইকুয়ালস টু মাইনাস m2 বাই m1 v2 প্রাইম। ঠিক আছে? এবার দেখো আমরা কি করব, এইটা দুটো কেস পেলাম তো, এই যে এই দুটো 0 হচ্ছে, সেখান থেকে আমরা এই সলভ করে এই দুটো পাচ্ছি যেটা দেখালাম। এবার দেখো আমরা কি করব, সেন্টার অফ মাস ফ্রেমে যদি কলিশনটা পারফেক্টলি এলাস্টিক হয়, ছবিটা আমি পরে একটু বোঝাচ্ছি আরেকবার, এটা আমি দেখে নেব। যদি কলিশনটা যদি আমার এলাস্টিক কলিশন হয়, এলাস্টিক কলিশনে কি হয়, কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকে, খেয়াল রাখবে।
কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকবে। এটাই একমাত্র ইলাস্টিক কলিশন আর ইনএলাস্টিক কলিশনের মধ্যে তফাৎ। কাইনেটিক এনার্জি ইজ কনজার্ভড। তাহলে কাইনেটিক এনার্জি যদি কনজার্ভ হয় তাহলে দেখো হাফ m1 u1 prime square plus half m2 u2 prime square equals to half m1 v1 prime square plus half m2 v2 prime square। এবার আমি করব কি, এই দেখো u1 এর তো আমি একটা ভ্যালু পেয়েছিলাম, u1 টা কত পেয়েছিলাম, u1 প্রাইমটা মাইনাস m2 বাই m1, m2 বাই m1 u2 প্রাইম। আর একইভাবে v1 প্রাইমটাও আমি তাই পেয়েছিলাম, v1 প্রাইম যেটা পেয়েছিলাম সেটাও পেয়েছিলাম কি মাইনাস m2 বাই m1 মাইনাস m2 বাই m1 v2 প্রাইম। তুমি করো কি, এই যে ইকুয়েশনে u1 প্রাইম আর v1 প্রাইমের জায়গায় এই দুটো ফর্মুলা বসিয়ে দাও। বসিয়ে দিলাম। তাহলে দেখো আমার এই পুরো ইকুয়েশনে শুধু u2 প্রাইম আছে আর v2 প্রাইম আছে। মজার ব্যাপার হচ্ছে তুমি যদি u2 প্রাইম আর v2 প্রাইম কমন নাও, লেফট হ্যান্ড সাইডের পুরো ইকুয়েশন থেকে তুমি u2 প্রাইম কমন নিলে, এই দেখো u2 প্রাইম কমন, u2 প্রাইম স্কোয়ার অ্যাকচুয়ালি u2 প্রাইম স্কোয়ার কমন নিলাম, আর রাইট হ্যান্ড সাইডের ইকুয়েশন থেকে তুমি v2 প্রাইম স্কোয়ার কমন নিলে, তাহলে দেখবে যে যে বাকি টার্মটা ব্র্যাকেটের মধ্যে আছে দুটো টার্ম সেম, মানে দুটো দু সাইডে কেটে যাবে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, খুব ইম্পর্টেন্ট একটা একটা নোটেশন, সেটা হচ্ছে u2 প্রাইম ইকুয়ালস টু v1 প্রাইম। আর একইভাবে তুমি যদি u1 এর জায়গায় তুমি u2 টা বার করতে, এই যে এখানে আমি u1 প্রাইমটা তো আমি u2 রেসপেক্টে বার করেছি, u2 প্রাইমের রেসপেক্টে বার করেছি, তুমি যদি u2 টাকে লিখতে, কথার কথা বলছি, যে তুমি যদি এখানটায় উল্টো করে দিতে এই জিনিসটাকে, u2 প্রাইম ইকুয়ালস টু মাইনাস m1 বাই m2 মাইনাস m1 বাই m2 u1 প্রাইম, একইভাবে v2 প্রাইম বার করতে, করে এখানটায় u2 প্রাইম আর v2 প্রাইমের জায়গায় ভ্যালুটা বসাতে, তাহলে তোমরা কি পেতে, এই জিনিসটা পেতে। এই দুটো ফর্মুলাই আমার মেন কাজে লাগবে ইন সিএম ফ্রেম ফর, এটা হচ্ছে খেয়াল রাখবে, ইন সিএম ফ্রেম ফর পারফেক্টলি এলাস্টিক কলিশন বা ফর এলাস্টিক কলিশন। for elastic collision. for elastic collision কি পাচ্ছি দেখে নাও আরেকবার। এখানে তার মানে আমি কি পাচ্ছি দেখো, বিফোর কলিশন এন্ড আফটার কলিশন ভেলোসিটি সেম আছে, মাস m1 এর আর মাস m2 এর। এটা হচ্ছে m1 মাসের ভেলোসিটি গুলো, আর এটা হচ্ছে আমার m2 মাসের ভেলোসিটি। সেন্টার অফ মাস ফ্রেমে আমার m1 এর ভেলোসিটি বিফোর অ্যান্ড আফটার কলিশন মাসের ভেলোসিটিটা আমার সেম আছে, কিন্তু সেম তো থাকার কথা নয়, দুটো মাস যদি আলাদা হয় তাদের ভেলোসিটি তো কোনো হালতে সেম থাকবে না, তাহলে কিছু তো একটা চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে, তাদের মধ্যে অ্যাঙ্গেলটা, তাদের মধ্যে কোন অ্যাঙ্গেলে তারা বেঁকে গেল, এই জিনিসটা এই চেঞ্জটা চেঞ্জ হয়ে যাবে। এবার এই পিকচারটা তোমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে। আচ্ছা এইখানে কেসটাকে দেখে নাও, যে in case of elastic collision the center of mass frame magnitudes of the velocity মানে ভ্যালুটা, magnitude of the velocity মানে ভ্যালুটা of the particles do not change, only there is change in direction occurs, মানে শুধু ডাইরেকশনে চেঞ্জ হচ্ছে, আর এই অ্যাঙ্গেল থিটাটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ স্ক্যাটারিং। ঠিক আছে, তো এই পিকচারটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তোমাদের একবার ভালো করে দুটো পিকচার দেখিয়ে দিচ্ছি, আর একবার দুটো পিকচার আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তোমার ল্যাবরেটরি ফ্রেমে যদি আমাকে পিকচার আঁকতে বলে, 2 ডাইমেনশনাল, এটা 2D কলিশন, ল্যাব ফ্রেম, ল্যাব ফ্রেমে কি হচ্ছে, এটা হচ্ছে ধরো, আচ্ছা এইখানটায় আমরা একটা কেস ধরে নিচ্ছি আপাতত, যে m2 যেটা ছিল সেটা ইনিশিয়ালি স্টেশনারি ছিল, m2 ছিল সেটা ইনিশিয়ালি স্টেশনারি ছিল, u2 equals to 0। আর
m1 যেটা আছে সেটা আমার এগোচ্ছে, u1 ভেলোসিটি নিয়ে এগোচ্ছে, এটা বিফোর কলিশন। আর আফটার কলিশন এটা আমার কি হবে, ছবিটা দেখে মাথায় রাখবে যে m1টা এইদিকে যাবে v1 ভেলোসিটি নিয়ে, অ্যাঙ্গেল হচ্ছে θ1, আর m2টা যেটা সেটা নিচের দিকে চলে যাবে ধাক্কা খেয়ে, v2 m2, এই অ্যাঙ্গেলটা হচ্ছে θ2। আর এই সেন্টার অফ মাসটা আমার কি হচ্ছে, এইদিকে এগোচ্ছে, সেন্টার অফ মাস সিএমটা আমার এইদিকে এগোচ্ছে। এটা হচ্ছে ল্যাবরেটরি ফ্রেমে। সেন্টার অফ মাস ফ্রেমে একই ছবিটা কি হবে দেখে রাখো। সেন্টার অফ মাস ফ্রেমে, সিএম ফ্রেমে, আচ্ছা আগের দিন কথাটা আমি বলেছিলাম আরেকবার বলছি, দেখো এইটা ধরো স্টেশনারি রয়েছে, m2টা দাঁড়িয়ে রয়েছে, m1টা এগোচ্ছে, দুটো মাস যদি সেম হতো তাহলে আমার সেন্টার অফ মাসটা কোথায় থাকতো, মাঝামাঝি থাকতো, ঠিক কি না? হ্যাঁ এবার যত আমার m1টা m2র কাছে যাবে তত আমার, খেয়াল করো ধরো m1টা এখানে চলে এলো, তখন সেন্টার অফ মাসটা তার মাঝখানে মানে এখানে চলে এলো, মানে সেন্টার অফ মাসটাও কিন্তু আমার কি হচ্ছে, মুভ করছে, কার দিকে, m2র দিকে মুভ করছে, ঠিক কি না? m1টা হ্যাঁ যেরকম m2র দিকে মুভ করছে, সেন্টার অফ মাসটাও যেটা আছে সেটাও আমার m2র দিকে মুভ করছে, ঠিক তো? সেন্টার অফ মাসটাও কিন্তু আমার m2র দিকে মুভ করছে, কারণ খেয়াল করে দেখো যত আমার m1টা m2র কাছে যাবে তাদের মিডল পয়েন্টটা, দুটোর মাঝখানে দূরত্বটাও আমার কি হচ্ছে, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডে সরতে থাকছে, m2র দিকে সরতে থাকছে, যতক্ষণ যখন ধাক্কা খেয়ে দুটো যদি মিলে যায় তাহলে সেন্টার অফ মাসটা ঠিক দুজনের মিডল পয়েন্টে থাকবে, ঠিক আছে? তো এবার সিএম ফ্রেমে আমি কি হ্যাঁ বলেছি, সেন্টার অফ মাস ফ্রেমে যে অবজারভার আছে সে সেন্টার অফ মাস ফ্রেমে দাঁড়িয়ে রয়েছে, সরি সেন্টার অফ মাসে দাঁড়িয়ে রয়েছে, সে তাহলে কি দেখবে, হ্যাঁ আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি, এই পয়েন্টে যদি আমি দাঁড়িয়ে থাকি, আমি দেখবো কি দেখবো না যে m2টাও আমার দিকে এগিয়ে আসছে, অ্যাকচুয়ালি আমি তার দিকে এগোচ্ছি, কিন্তু আমার হ্যাঁ কি মনে হবে আমি স্টেশনারি আছি আর m2টা আমার দিকে এগোচ্ছে, ঠিক কি না? হ্যাঁ 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 তো এইটা হ্যাঁ খেয়াল হ্যাঁ রাখবে, সিএম ফ্রেমে হয়ে যাবে হচ্ছে এরকম ছবিটা, এটা হচ্ছে আমার m1, যেটা আমার u1 প্রাইম ভেলোসিটি নিয়ে মুভ করছে, কারণ আমি এখানে সব প্রাইম ধরছি, সেন্টার অফ মাসটা এইটা হচ্ছে সেন্টার অফ মাসের পয়েন্ট যেটা স্টেশনারি আছে, কারণ সেন্টার অফ মাস ফ্রেমে সেন্টার অফ মাসটা স্টেশনারি থাকে। আর m2 যেটা আছে, আমি সেন্টার অফ মাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো যে m2টাও কি করছে, আমার দিকে মুভ করছে উইথ ভেলোসিটি u2 প্রাইম, ঠিক আছে? বুঝতে পারলে হ্যাঁ স্যার আমার দিকে, হ্যাঁ এটা হচ্ছে বিফোর কলিশন, এই ছবিটা যেটা আমি আঁকলাম সেটা হচ্ছে বিফোর কলিশন, ঠিক আছে? খেয়াল রাখবে এটা হচ্ছে বিফোর কলিশন পিকচার। আফটার কলিশনটা কি হবে, আফটার কলিশনটা হবে দেখো, আচ্ছা এইটা হচ্ছে আমার ল্যাব ফ্রেমে আফটার কলিশন পিকচার, কারণ m2টা নিচের দিকে ছেটকাচ্ছে কিন্তু রাইট সাইডেই, আর m1টা উপরের দিকে ছিটকে যাচ্ছে কিন্তু রাইট সাইডেই, দুটোই রাইট সাইডে ছেটকাচ্ছে। এটার ক্ষেত্রে দেখো ইউ, আর একটা জিনিস আমরা দেখেছিলাম, u2 প্রাইম ইকুয়ালস টু v2 প্রাইম, u2 প্রাইম ইকুয়ালস টু v2 প্রাইম, এটা আমরা দেখেছিলাম কিনা একটু আগেই, হ্যাঁ পারফেক্টলি ইলাস্টিক কলিশনের জন্য। তার মানে আর ইভেন u1 প্রাইম যেটা সেটা আমরা দেখেছিলাম v1 প্রাইমের সমান, তার মানে আমার ডাইরেকশন চেঞ্জ হ্যাঁ হচ্ছে না কিন্তু, তার মানে u1টা আমার m1 যেটা আছে সেটা আমার লেফট টু রাইট যাচ্ছে, আর v1 যেটা আছে, সরি m2 যেটা আছে সেটা আমার কি হচ্ছে, রাইট টু লেফটই যাবে, একই যাবে। তো এইটা হয়ে যাবে কলিশনের ছবি, ধরো সেন্টার অফ মাস এটা হচ্ছে আমার সিএমটা, আমার এইটা ডাইরেকশন হয়ে যাবে হচ্ছে, এটা হয়ে যাবে আমার ইয়ের ডাইরেকশনটা যেটা হচ্ছে কি বলে m1 এর ডাইরেকশন, কেমন এটা v1 ভেলোসিটিতে যাবে, v1 এর ম্যাগনিটিউড m1 এর সমানই হবে, আর m প্রাইম যেটা আছে, m2 যেটা আছে সেটা আমার এই দিকে যাবে উইথ ভেলোসিটি v2 প্রাইম, m2 m2টা, হ্যাঁ আর এখানটায় আছে সেখানে প্রাইম সাইনটা দিয়ে দিই, সরি প্রাইম। তাহলে এইটা হচ্ছে আমার ছবি, এই মিডিলটা হচ্ছে আমার সেন্টার অফ মাস সিএম,
যেটা ফিক্সড আছে সেন্টার অফ মাস ফ্রেমে, এই অ্যাঙ্গেলটা থিটা, আবার এই অ্যাঙ্গেলটাও থিটা। তাহলে দেখো দুটো থিটা অ্যাঙ্গেলই রয়েছে। এই থিটাকে আমি বলবো হচ্ছে অ্যাঙ্গেল অফ স্ক্যাটারিং ইন সিএম ফ্রেম, অ্যাঙ্গেল অফ স্ক্যাটারিং in CM frame. ইন সিএম ফ্রেম। তাহলে দেখো আমার একটা কোঅর্ডিনেট কমে গেল কিনা সেন্টার অফ মাস ফ্রেমে। হ্যাঁ ওখানে থিটা 1 থিটা 2 লাগছিল, এখানে আমার একটাই লাগছে থিটা ফ্রেম। তাহলে আমার জিনিসটা প্লাস আরেকটা যেটা, কারণ এটা দেখো এটা অল্টারনেট অ্যাঙ্গেলস হচ্ছে, তার মানে দুটো অ্যাঙ্গেল সেমই হবে, ঠিক আছে? হ্যাঁ তো এই পিকচার দুটোকে মাথায় রাখতে হবে, বিফোর কলিশন আর আফটার কলিশন ল্যাব ফ্রেমে কিভাবে চেঞ্জ হচ্ছে আর সেন্টার অফ মাস ফ্রেমে কিভাবে চেঞ্জ হচ্ছে, এই দুটো পাশাপাশি এঁকে তোমরা খেয়াল রাখবে ছবিটা, ঠিক আছে? এই দুটো খুব ইম্পর্টেন্ট। এইটা মাথায় রাখলে তোমরা ইজিলি তারপর অঙ্কগুলো করতে পারবে। এই যে ছবিটা হচ্ছে যে তখন দেখালাম, সেন্টার অফ মাস ফ্রেম দুটো আমার সেন্টার অফ মাসের দিকে এগোচ্ছে, আর আফটার কলিশন কি হচ্ছে, এইভাবে ছেটকাচ্ছে, দেখো একটা ক্রস মতো ফর্ম করে জিনিসটা ছিটকে যাচ্ছে। আর আগেরটায় কি হচ্ছে, আগেরটায় এরকম হচ্ছে, এই ল্যাব ফ্রেমে এরকম হচ্ছে, ঠিক আছে? কিন্তু সেন্টার অফ মাস ফ্রেমে ছবিটা এরকম আসছে। আর এখানটায় আমার ভি1 আছে, ভি2 আছে, ভি1 প্রাইম আছে, ভি2 প্রাইম আছে, আর একটাই অ্যাঙ্গেল আছে স্ক্যাটারিং অ্যাঙ্গেল থিটা, যেখানে ল্যাব ফ্রেমে দুখানা স্ক্যাটারিং অ্যাঙ্গেল লাগছিল, একটা থিটা 1 আর একটা হচ্ছে রিকয়েল, অ্যাঙ্গেল অফ রিকয়েল থিটা 2। তো এই কারণে সেন্টার অফ মাস ফ্রেমে প্লাস সেন্টার অফ মাস ফ্রেমে আমার আরেকটা কিছু সুবিধা আছে, যেটা হচ্ছে আমার এই ফর্মুলাটা আমার সেন্টার অফ মাস ফ্রেমে আমি লাগাতে পারছি, অ্যাপ্লাই করতে পারছি, কারণ সেন্টার অফ মাস ফ্রেমে টোটাল মোমেন্টাম 0 হবে বিফোর অ্যান্ড আফটার কলিশন। এটা একটা সুবিধা আছে। তো এইভাবে আমি ইজিলি সেন্টার অফ মাস ফ্রেমে ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে? তো এই কিছু কিছু কেসেস আমাদেরকে কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, কোনটা কোনটা একটু বলে দিচ্ছি। যে এইটা যেমন একটা ইম্পর্টেন্ট, সেন্টার অফ মাস ফ্রেমে আমার ভেলোসিটি সেম থাকে, মানে ভেলোসিটির ভ্যালুটা সেম থাকে, অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু যে ভেলোসিটি নিয়ে দুজনে একে অপরের দিকে অ্যাপ্রোচ করছিল সেই ভেলোসিটি থাকবে আফটার কলিশন, ভ্যালুটা সেম থাকবে, মানটা সেম থাকবে, u1 প্রাইম ইকুয়ালস টু v1 প্রাইম আর u2 প্রাইম ইকুয়ালস টু v2 প্রাইম। এটা ইম্পর্টেন্ট একটা আইডিয়া, ঠিক আছে? এবার আমরা দেখব থিটা 1 আর থিটার মধ্যে সম্পর্ক কি। থিটা 1টা কি ছিল খেয়াল রাখবে সবসময়, এটা হচ্ছে ল্যাব ফ্রেমে হচ্ছে m1টা যে অ্যাঙ্গেল আমার করছে, m1টা বা আরো ভালোভাবে বলতে গেলে ভেলোসিটি ভেক্টর v1টা আমার স্ট্রেট লাইন যেটা নর্মাল যেটা আছে, যেটা হচ্ছে ভিসিএম এর ভেলোসিটি বা u1 এর ভেলোসিটি, আরো ভালোভাবে বলতে গেলে u1টা তো এইদিকেই যাচ্ছিল, u1 এর ভেলোসিটির দিকে, এই দিকে সাথে যেটা আমার এই m1টা আফটার কলিশন, এই কি বলবো, এটাকে এক্স অ্যাক্সিস বলি, চলো বেস্ট কথা, এক্স অ্যাক্সিসের সাথে আমার এক্স অ্যাক্সিসের সাথে যেটা m1টা করছে, যে অ্যাঙ্গেল করছে, সেটা হচ্ছে আমার থিটা 1, অ্যাঙ্গেল অফ স্ক্যাটারিং। আর এটা হচ্ছে ল্যাবরেটরি ফ্রেমে। আর সেন্টার অফ মাস ফ্রেমে ছবিটা হচ্ছে এইটা থিটা, এটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল, ঠিক আছে? এই দেখো দুখানা ছবি পাশাপাশি এঁকেছি, ল্যাব ফ্রেম আর সেন্টার অফ মাস ফ্রেম আফটার কলিশন দুটোই। তো এইখান থেকে এবার আমাকে করতে হবে কি, আমাকে ক্যালকুলেট করে আমাকে বার করতে হবে থিটার সাথে থিটা প্রাইমের সম্পর্ক বার করতে হবে, মানে থিটা 1 এর সাথে থিটার সম্পর্ক বার করতে হবে আমাকে। থিটা 1 এর সাথে থিটার সম্পর্ক আমরা বার করবো, চলো দেখা যাক। সবার আগে v1 sin θ1 equals to v1 prime sin θ, চলো একবার চেক করে দেখে নাও আরেকবার, v1 sin θ1 equals to v1 prime sin θ। দেখো এটা হচ্ছে কিনা, v1 কোন দিকে আছে, এইদিকে, sin θ1 কোন দিকে হবে, এইদিকে হবে, v1 sin θ, v1 sin θ1। আর যদি আমি প্রাইমের ক্ষেত্রে দেখি, এটাও আমার একই দিকেই হচ্ছে, v1 prime sin θ, v1 prime sin θ, দুটো একই ডাইরেকশনে হচ্ছে, ঠিক কিনা? দুটো একই হ্যাঁ ডাইরেকশনে হচ্ছে, তাহলে দুটো ইকুয়াল, এটাকে আমি ইকুয়েশন 1 দেব। আচ্ছা, কসের ক্ষেত্রে কি হবে, θ1 এরটাই আমি দেখব। এই বরাবর আমার কি কাজ করছে, এই বরাবর আমার কাজ করছে v1 v1 sin θ cos θ, cos θ1 cos θ1। আর এই বরাবর আমার কি কাজ করবে, v1 cos θ, v1 prime v1 prime cos θ। কিন্তু v1 prime
v1 প্রাইম আর v1 এর মধ্যে একটা সম্পর্ক আছে যদি আমি x অক্ষ বরাবর ধরি, সেটা কি খেয়াল করে দেখো। হ্যাঁ v1 প্রাইম আমি বলেছিলাম ইকুয়ালস টু v1 মাইনাস vcm, v1 মাইনাস হ্যাঁ vcm। তাহলে v1 টা কি হবে, v1 হবে আমার v1 ইকুয়ালস টু v1 প্রাইম B1 মাইনাস cos vcm প্লাস vcm, সরি প্লাস vcm। কিন্তু এখানে কি আমি v1 প্রাইম লিখতে পারবো? v1 প্রাইম লিখতে পারবো না, v1 বা v1 প্রাইম লিখতে পারবো না, কারণ আমাকে x কম্পোনেন্টটা দেখতে হবে, x কম্পোনেন্টটা বসাতে হবে। এটা তো আমি যেটা বসালাম সেটা তো 1D এর ক্ষেত্রে হচ্ছে, এটা তো আমার 1D এর ক্ষেত্রে হচ্ছিল, ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে। এই ফর্মুলাটা তো ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে প্রযোজ্য, এটা তো আমার টু ডাইমেনশন, মানে আমাকে x কম্পোনেন্ট লিখতে হবে। আর ভিসিএমটা তো x অক্ষ বরাবরই আছে, তো ভিসিএমটা ভিসিএমই থাকবে, কিন্তু v1 প্রাইমের জায়গায় হয়ে যাবে v1 প্রাইম, v1 প্রাইম cos থিটা, আর v1 এর জায়গায় হয়ে যাবে v1 cos B1 থিটা cos 1, theta. cos থিটা 1। এই যে v1 cos থিটা 1 ইকুয়ালস টু v1 প্রাইম cos থিটা প্লাস vcm। ঠিক আছে, দুটো ইকুয়েশন পেলাম, হ্যাঁ 1 আর 2, দুটোকে ডিভাইড করে দাও, তুমি tan থিটা 1 পেয়ে যাচ্ছ। হুম 1 আর 2 কে ডিভাইড করো, ডিভাইডিং 1 বাই 2 উই গেট v1 আর v1 ওপর নিচে কেটে যাচ্ছে, তোমার কি থাকছে দেখো, tan থিটা tan 1 theta ইকুয়ালস 1 টু v1 প্রাইম sin থিটা বাই v1 প্রাইম cos থিটা প্লাস vcm। এই v1 টাকে নিচে নামিয়ে দাও, এইটা হচ্ছে আমার ফর্মুলা, sin থিটা বাই cos থিটা প্লাস vcm বাই v1 প্রাইম, sin থিটা ইকুয়ালস টু cos থিটা প্লাস vcm বাই v1 প্রাইম। ঠিক আছে, এবার ঠিক আছে এইখানেই আমরা দাঁড়াবো না, এরপর আমরা আমাদের স্পেশাল কেসটা ধরবো। এই অবধি এটা মাথায় রাখা যেতে পারে, এরপর স্পেশাল কেস যেটা আমরা ধরবো সেটা হচ্ছে আমরা, আচ্ছা তার আগে আরেকটা কাজ, আমরা থিটা টুটাকেও বার করে নিই। এটা তো আমরা tan থিটা 1টা পেলাম, আমরা থিটা 2 এর রেসপেক্টেও বার করে নিই, চলো দেখা যাক। থিটা 2 যদি আমি দেখি, এটা ল্যাবরেটরি ফ্রেমে থিটা 2, এ দেখো এটা m2, এটা আমার অ্যাঙ্গেল থিটা 2, তাহলে সাইনের ডাইরেকশনটাই নিচের দিকে হবে, v2 sin থিটা 2। হ্যাঁ সিমিলারলি এটার ক্ষেত্রেও সাইনের ডাইরেকশনটা নিচের দিকে হবে, এটাও আমার নিচের দিকে হবে v2 প্রাইম sin থিটা 2 প্রাইম, না এটা সরি v2 sin theta sin থিটা হবে, সরি sin থিটা, দুটোকে ইকুয়াল করে দেব। আচ্ছা ভিসিএম এর আমার y অক্ষ বরাবর কোনো ভেলোসিটি নেই তাই লিখবো না, কিন্তু ভিসিএম এর ভেলোসিটি আছে x অক্ষ বরাবর, x অক্ষ বরাবর কম্পোনেন্ট গুলো যদি আমি মেলাই কি হবে, ঠিক আগেরটার মতো, আগেরটার মতো যদি কম্পোনেন্ট মেলাই আমি এইটা পাবো, অ্যাকচুয়ালি পাবো হচ্ছে v2 cos থিটা 2, v2 cos থিটা 2 B2 prime is equal to equals to vcm plus হুম, v2 prime cos pi minus theta। অ্যাকচুয়ালি এটা পাচ্ছি, ছবি দেখো বুঝতে পারবে, ছবিটা দেখো বুঝতে পারবে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার x অক্ষ বরাবরের, এই অ্যাঙ্গেলটা হচ্ছে পাই মাইনাস থিটা সিএম ফ্রেমে। এইটা, এই ছবিটা কোনটা কোথা থেকে এলো বুঝতে পারছো তো? হ্যাঁ এই ছবিটা হচ্ছে এই বড় ছবিটার আমি ওপর পার্টটা বাদ রেখেছি, শুধু m2 হ্যাঁ টাকে নিয়ে হ্যাঁ কাজ করছি। তো এইটাকে তুমি এইভাবে লিখতে পারো, cos পাই মাইনাস থিটা আমার cos থিটা মাইনাস cos থিটা হচ্ছে, যেহেতু এটা আমার সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে আমার সাইন থাকে, সাইনটা ভ্যালু চেঞ্জ হয় না, অল সাইন ট্যান কস। তো আমার এইটা হয়ে গেল আমার সেকেন্ড ফর্মুলা। সেম কাজ 3 এর সাথে 4 কে ডিভাইড করো, 3/4 করো, এই ইকুয়েশনটা এই ইকুয়েশনটা, তুমি tan থিটা 2 পেয়ে যাচ্ছ। tan থিটা 2 ইকুয়ালস টু কি পাওয়া যাচ্ছে দেখো, v2 প্রাইম sin থিটা বাই vcm মাইনাস v2 প্রাইম cos থিটা। তাহলে tan থিটা 2 আমার বেরোবে হচ্ছে, v2 প্রাইমটাকে নামিয়ে দাও, vcm বাই v2 প্রাইম মাইনাস cos থিটা। ঠিক আছে, এটা হচ্ছে আমার tan থিটা 2 এর ফর্মুলা। তো দুটো পেলাম, tan থিটা 1 আমরা কি পেলাম, এই টাইপেরই ফর্মুলা পেয়েছি, খেয়াল রাখবে, মনে রাখতে সুবিধা, একটা মনে থাকলেই অন্যটা মনে থাকবে। tan থিটা 1 আমরা পেয়েছি হচ্ছে sin থিটা বাই cos cos থিটা theta প্লাস হ্যাঁ প্লাস এটা মাইনাস vcm বাই v1 V1 prime v1 প্রাইম, আর এটা হচ্ছে আমি পেলাম কি sin থিটা বাই vcm বাই v2 প্রাইম মাইনাস cos থিটা, এটা হচ্ছে tan থিটা 2। ঠিক আছে, এই অবধি হলো তো। এবার আমরা করব কি, হ্যাঁ এবার আমরা স্পেশাল কেসটা ধরবো, বইতে দেখলে স্পেশাল কেসটা ধরেই ওরা কাজ করেছে, আমরা একটুখানি আগে মানে এই ক্যালকুলেশনটা করে তারপর স্পেশাল কেসটা ধরেছি। স্পেশাল কেসটা কি, আমরা ধরে নিচ্ছি যে ইনিশিয়ালি আমার যে
সেকেন্ড বডিটা ছিল মাস m2 যেটা ছিল সেটা ইনিশিয়ালি রেস্টে ছিল, যেটা আমি একটু আগেই বললাম যে আমরা এইভাবেই সব অঙ্কগুলো ধরবো যে ইনিশিয়ালি যে মাস m2 যেটা আছে সেটা রেস্টে ছিল, এটাকে আমি টার্গেট পার্টিকেল বলছিলাম, আর m1 যেটা আছে সেটা এদিকে এগিয়ে আসছিল, তাই জন্য এটাকে আমি ইনসিডেন্ট পার্টিকেল বলছিলাম, এটা আমার u1 ভেলোসিটি নিয়ে এগিয়ে আসছিল। আচ্ছা খেয়াল রাখো u2 টা জিরো ধরেছি, u2 প্রাইম কে নয়, কিন্তু u2 জিরো ধরেছি মানে এটা কোন ফ্রেমে আছে, ল্যাবরেটরি ফ্রেমে আছে, ল্যাবরেটরি ফ্রেমের মধ্যেই কিন্তু আমার মাস m2 টা রেস্টে আছে। কিন্তু যদি আমি সেন্টার অফ মাস ফ্রেমে দেখি আমি কিন্তু দেখবো যে না মাস m2 টা তখন সেন্টার অফ মাস ফ্রেমে রেস্টে থাকবে না, ওটাকে আমি দেখবো u1 এর দিকে বা m1 এর দিকে যাচ্ছে, উল্টো দিকে যাচ্ছে যদি আমি cm ফ্রেমে দেখি। কিন্তু ল্যাবরেটরি ফ্রেমে আমি কি দেখবো, m2 টা রেস্টে আছে। তাহলে দেখো বাই ফর্মুলা কি হচ্ছে, u1 টা কি হচ্ছে, u1 প্রাইম u1 মাইনাস vcm, তাই তো। এবার হ্যাঁ ভিসিএম এর ফর্মুলাটা অ্যাকচুয়ালি কি, ভিসিএম টা হচ্ছে খেয়াল রাখবে ভিসিএম এর ভ্যালু হচ্ছে m1 m1 u1 প্লাস e1 m2 u2 by m1 plus m2. বাই m1 প্লাস m2। বসালে তুমি এই জিনিসটা পাচ্ছ, এই ফর্মুলাটা মাথায় রাখবে হ্যাঁ m2 বাই m1 এটা আগেও মোস্ট প্রবাবলি বার করেছিলাম যখন ল্যাবরেটরি ফ্রেম হ্যাঁ করাচ্ছিলাম, হ্যাঁ এই জিনিসটা আমি আই থিঙ্ক করেছি, খেয়াল করে দেখো করা আছে এটা, u1 প্রাইম আর u2 প্রাইম বার করেছিলাম, এই জিনিসটা বেরিয়েছিল, বলেছিলাম না যে u2 প্রাইমের ক্ষেত্রে শুধু মাইনাস m1 চলে আসবে, বাকিটা সেম থাকবে, মনে পড়ছে, বলেছিলাম যে u2 প্রাইম যখন লিখবে তখন আমার কি হয়ে যাবে মাইনাস m1 চলে আসবে, বাকিটা সেম থাকবে u1 মাইনাস u2 বাই m1 m2 m1 প্লাস m2। ঠিক আছে, তো হ্যাঁ এবার তুমি এই ইকুয়েশনে v2 u2 টাকে 0 বসিয়ে দাও, কারণ আমরা এটা স্পেশাল কেস ধরেছি, তাহলে আমার এইটা হয়ে যাচ্ছে u1 এর ফর্মুলা, এটা হচ্ছে u1 প্রাইমের ফর্মুলা m2 u1 বাই m1 প্লাস m2। আর u2 এর ফর্মুলা, u2 প্রাইমের ফর্মুলা কি হচ্ছে, u2 প্রাইমটা আমার জানি u2 মাইনাস vcm, এবার যেহেতু u2 টা 0, যেহেতু u2 টা 0 আমার vc, তাহলে তো আমার মাইনাস u2 বিসি প্রাইম মাইনাস vcm ই হবে, মাইনাস vcm মানে হচ্ছে মাইনাস m1 u1 প্লাস m2 u2 বাই m1 প্লাস m2, এখানে আবার m2 u2 আছে, u2 কে 0 বসাও, তুমি এই জিনিসটা পাচ্ছ। দেখো সেম জিনিস এই ইকুয়েশন থেকেও তুমি একই জিনিস পাবে, u2 কে 0 বসাও তুমি এই জিনিসটাই পাচ্ছ, হ্যাঁ u2 prime equals to minus m1 u1 by m1 plus m2 হলো। তাহলে আমার হ্যাঁ u1 আর u2 পেয়ে গেছি। এবার আমি করব কি, আচ্ছা সেন্টার অফ মাস ফ্রেমের নেক্সট আমি কি ইম্পর্টেন্ট জিনিস জানতাম, v1 প্রাইম ইকুয়ালস টু u1 প্রাইম, এটা কিন্তু ভ্যালুর দিক থেকে, ভ্যালুর দিক থেকে ডাইরেকশন কিন্তু আলাদা, তাই জন্য আমি শুধু ম্যাগনিটিউড নেব, আমি শুধু ম্যাগনিটিউড লিখব, কোনো সাইন ফাইন নেব না। তো u1 v1 প্রাইম ইকুয়ালস টু u1 প্রাইম আর v2 প্রাইম ইকুয়ালস টু u2 প্রাইম, তাহলে v1 প্রাইমটা কি হবে, u1 প্রাইমটাই হবে, এই জিনিসটাই হবে হ্যাঁ m2 বাই m2 u1 বাই m1 প্লাস m2, আর v2 প্রাইম কি হবে সেটা হচ্ছে মাইনাস m1 u1 বাই m1 প্লাস m2 দ্যাট ইজ মাইনাস vcm, যেখানে vcmটা হচ্ছে আমার এই জিনিসটা। হুম তাহলে এবার তুমি দেখো vcm বাই v1 প্রাইমটা কি হচ্ছে, vcm বাই v1 প্রাইম এটা হচ্ছে vcm এর ভ্যালু, এটা হচ্ছে v1 প্রাইমের ভ্যালু, তুমি যদি দুটোকে ভাগ করো তুমি m1 প্লাস m1 বাই m2 পাচ্ছ, এই দেখো v1 প্রাইম vcm, m1 হ্যাঁ m1 প্লাস m2 আউট হয়ে যাবে, u1 u1 কেটে যাবে, কি পড়ে থাকলো ওপরে m1 নিচে m2 m1 বাই m2। ঠিক আছে, এবার ঠিক তুমি আছে খেয়াল করে দেখো tan থিটা 1 কি বেরিয়েছিল, sin থিটা বাই cos থিটা প্লাস vcn বাই v1 প্রাইম, tan থিটা 1 টা বেরিয়েছিল, হ্যাঁ হ্যাঁ ব্যাস এখানে বসিয়ে দাও, এটা হচ্ছে আমার, তাহলে এই কন্ডিশন, এই যে ফর্মুলাটা কখন আমার প্রযোজ্য হবে, যখন u2 0 হবে, খেয়াল রাখবে যখন u2 0 হবে তখন আমার এই ফর্মুলাটা প্রযোজ্য হবে, tan থিটা 1 ইকুয়ালস টু sin থিটা বাই cos থিটা প্লাস m1 বাই m2। আর একইভাবে
আচ্ছা, যেহেতু আমরা এখানে ম্যাগনিটিউড নিয়ে কাজ করছি, ট্যান থিটা টু যেটা আছে, খেয়াল করে দেখো ভি টু প্রাইম ছিল মাইনাস ভিসিএম, ভি টু প্রাইম ছিল হ্যাঁ মাইনাস ভিসিএম, হ্যাঁ কিন্তু আমরা এখানে ম্যাগনিটিউডটা ধরবো শুধু, কারণ আমরা এখানে শুধু ভ্যালু নিয়ে কাজ করছি। ভি টু হুম প্রাইম যেটা, সেটা ভিসিএম বাই ভি টু প্রাইম, সেটা 1 ধরে নেব। তাহলে ট্যান থিটা টু যেটা, সেটা আমার বেরোবে সাইন থিটা বাই ভিসিএম বাই ভি টু প্রাইম ছিল, এটা শুধু ভ্যালুটা নেব, ঠিক আছে? হুম ভিসিএম বাই ভি টু ঠিক প্রাইম আছে নিলাম, এটা আমার 1 হয়ে যাবে। তাহলে আমার পড়ে থাকলো সাইন থিটা বাই 1 মাইনাস কস থিটা, সাইন থিটা বাই 1 মাইনাস কস থিটা, এটা হচ্ছে আমার ট্যান থিটা টু এর ভ্যালু পেলাম, ঠিক আছে? ঠিক আছে এবার করব হুম কি, হ্যাঁ সাইন থিটাকে আমি লিখে নেব কি, টু সাইন থিটা, তো টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু, এটা হচ্ছে আমার সাব মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা। হ্যাঁ হুম সেম কস সাইন টু থিটাকেও আমি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু এর ফর্মে নিয়ে আসছি, কস থিটাকে 1 হুম মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা বাই টু এর টু ফর্মে, সাইন্স করতে সামনে পারি। মাইনাস আছে হুম বলে এখানটা প্লাস হয়ে গেল, আর 1 কেটে যাবে। তাহলে খেয়াল করে দেখো, ওপরে 2 সাইন থিটা বাই টু, নিচেও একটা 2 সাইন থিটা বাই টু কেটে যাবে, পরে কি থাকবে, উপরে cos থিটা বাই টু পড়ে থাকবে, আর নিচে একটা সাইন সাইন থিটা বাই থিটা টু বাই পড়ে থাকবে। ঠিক আছে। তার মানে হুম আমি কি পাচ্ছি, tan থিটা বাই tan থিটা টু ইকুয়ালস টু cot থিটা বাই টু। কট থিটা বাই cot থিটা বাই টুটা কি, পাই মাইনাস tan অফ পাই পাই বাই বাই টু মাইনাস থিটা বাই টু। থিটা। হুম হ্যাঁ তাহলে থিটা টুটা কি বেরোলো, থিটা টু বেরোলো পাই বাই টু মাইনাস থিটা বাই টু। এখান থেকে আমি একটা রিলেশন পাচ্ছি, সেটা পাচ্ছি হচ্ছে কি, টু থিটা টু ইকুয়ালস টু পাই মাইনাস থিটা, টু থিটা টু ইকুয়ালস টু পাই মাইনাস থিটা। ঠিক এইটা একটা ইম্পর্টেন্ট রিলেশন। এই রিলেশনটা আমায় কি দেখাচ্ছে, অ্যাঙ্গেল অফ রিকয়েল যেটা আছে, সেটা আমার টার্গেট পার্টিকেলের মাসের উপর নির্ভর করে না, ইন্ডিপেন্ডেন্ট অফ মাসেস এম ওয়ান এন্ড এম। টার্গেট পার্টিকেলের যে অ্যাঙ্গেলটা থিটা টু যেটা আছে, সেটা আমার মাস এম ওয়ান এম টুর উপর নির্ভর করে না, কিন্তু থিটা ওয়ান খেয়াল করে দেখো নির্ভর করছে, থিটা ওয়ানের হ্যাঁ ফর্মুলা দেখো নির্ভর করছে কিন্তু, দেখো এটা কিন্তু আমার পার্টিকেল গুলোর উপর নির্ভর করছে, এম ওয়ান এম টুর উপর নির্ভর করছে থিটা ওয়ানটা, কিন্তু থিটা টুটা আমার মাসের উপর নির্ভর করে না। তো এইটা একটা প্রশ্ন আসতে পারে যে সো দ্যাট, সো দ্যাট এই যে এটা হচ্ছে প্রশ্ন, so that the angle of recoil of target particle in laboratory frame is independent of masses m1 and m2। এটা একটা পোটেনশিয়াল কোশ্চেন হয়ে গেল, যদি আসে তো এইটা দেখাতে হবে। কোথা থেকে দেখাতে হবে, আমি স্টার্ট করব হচ্ছে একদম এইখান থেকে, মানে তোমাকে এই ছবি এঁকে tan থিটা টু এর ফর্মুলাটা আনতে হবে প্রথমত, tan থিটা টু এর ফর্মুলাটা নিয়ে আসতে হবে, এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা আনলে, এই ফর্মুলাটা আনলে তারপর তোমাকে কি করতে হবে, তোমাকে মান বসাতে হবে এই জায়গাটায় নিয়ে গিয়ে, কোথায় গেল, এইখান থেকে নিয়ে গিয়ে ক্যালকুলেট করে, মানে সরি ইউ টু ইকুয়ালস টু জিরো ধরে, কোথায় গেল স্টার্টিং হ্যাঁ পার্টটা, ইউ টু ইকুয়ালস টু জিরো সেটা ধরে তোমাকে ইউ ওয়ান ভি ওয়ান আর ইউ টু ভি টু, এই সরি এই ভি টু যেটা আছে, ভি টু প্রাইম যেটা আছে সেটাকে বার করতে হবে, তার ফর্মুলা বার করতে হবে, সেটা ভিসিএম এর সমান হবে, তারপর তুমি এখানটায় বসিয়ে দাও, তুমি এটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? হ্যাঁ তো এটা একটা প্রশ্ন আসতে পারে, so that the angle of recoil of the target particle in laboratory frame is independent of masses m1 and m2। সেকেন্ড কেস, যদি দুটো মাস সেম হয় তখন কি হবে, যদি দুটো মাস সেম হয় তখন tan থিটা ওয়ান যেটা আছে সেটা আমার কি হয়ে যাচ্ছে, দেখো সাইন থিটা বাই কস থিটা প্লাস এম ওয়ান বাই এম টু ছিল, তো দুটো মাস হুম সেম হলে আমার এটা ওয়ান হয়ে যাবে, এম ওয়ান বাই এম টুটা ওয়ান হয়ে যাচ্ছে, ঠিক কিনা? হুম হ্যাঁ হ্যাঁ তো এই দুটো মাস যেমনি সেম হয়ে যাচ্ছে, এই দুটো আমার এক হয়ে যাচ্ছে। এরপর দেখো, সেই আগে ঠিক যেমন আমি এই অঙ্ক এটা যেমন ভাবে বার করলাম, সেই একই নিয়মে হুম করব। হুম সাইন একই থিটা বাই রকম কস থিটা প্লাস ওয়ান, সাইন থিটাকে তুমি করো টু সাইন থিটা থিটা বাই টু কস থিটা বাই টু, আর কস থিটা প্লাস ওয়ান এটাকে তুমি লিখো টু কস স্কোয়ার থিটা বাই টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান, ঠিক আছে? মানে মেন টার্গেট হবে যে তোমার এই নিচের ওয়ানটাকে সরাতে হবে, তুমি সেইভাবে তুমি এই হুম কস থিটার ভ্যালুটাকে বসাবে। তো টু কস স্কোয়ার থিটা বাই টু মাইনাস ওয়ান নিলে এই ওয়ানটা আউট হয়ে যাচ্ছে, হুম কেটে যাচ্ছে, এটা কেটে গেলে তোমার কি পড়ে থাকছে, দেখো সেম জিনিস, একটা কস থিটা একটা কস থিটা কেটে যাবে,
উপরে আমার সাইন থিটা বাই টু আর কস থিটা বাই টু নিচে পড়ে থাকছে, মানে হ্যাঁ। ট্যান থিটা ওয়ান ইকুয়ালস টু ট্যান থিটা বাই টু, অর টু থিটা ওয়ান ইকুয়ালস টু থিটা। এটা আমি আরেকটা ফর্মুলা পেলাম। তো দুটো ইম্পর্টেন্ট ফর্মুলা পেয়েছি। একটা পেয়েছি হচ্ছে পাই মাইনাস থিটা ইকুয়ালস টু থিটা টু, নাকি হ্যাঁ, 2 থিটা। হ্যাঁ টু পাই মাইনাস, এক সেকেন্ড দেখে নিই আরেকবার, সরি, টু থিটা টু, টু পাই মাইনাস থিটা ইকুয়ালস টু টু থিটা টু, এটা একটা হুম। ফর্মুলা পেলাম। পাই মাইনাস থিটা ইকুয়ালস টু টু থিটা টু, আচ্ছা, 2 থিটা। দেখে নাও একবার, এই যে টু থিটা টু ইকুয়ালস টু পাই মাইনাস থিটা, এটা একটা ফর্মুলা পেলাম। আর একটা কি পেলাম, টু থিটা ওয়ান ইকুয়ালস টু থিটা। এই দুটোকে তুমি যদি যোগ করে দাও কি পাচ্ছ, এই দুটো ইকুয়েশনকে যোগ করে দাও, থিটা থিটা কেটে গেল, তাহলে পাই থাকছে। পাই পড়ে থাকছে, তাহলে টু থিটা ওয়ান প্লাস টু থিটা টু ইকুয়ালস টু পাই, টু থিটা ওয়ান আর টু থিটা টু হচ্ছে পাই, থিটা টু 1 প্লাস থিটা টু থিটা 2 পাই বাই টু। একদম, টু থিটা ওয়ান প্লাস টু থিটা টু ইকুয়ালস টু পাই, দ্যাট ইজ থিটা থিটা 1 প্লাস থিটা ওয়ান প্লাস পাই থিটা টু ইকুয়ালস টু পাই বাই টু। এটা কখন হবে, এই ঘটনাটা কখন ঘটবে দেখো, খেয়াল রাখবে, পাই মাইনাস থিটা ইকুয়ালস টু টু থিটা টু, এটা কিন্তু সবসময় প্রযোজ্য, অল টাইমের জন্য ঠিক। কিন্তু পরের যে টার্মটা আমরা পেলাম টু থিটা ওয়ান ইকুয়ালস টু থিটা, এইটা কখন প্রযোজ্য, এটা তখনই হবে যখন আমার এম ওয়ান ইকুয়ালস টু এম টু হবে। মানে হিসাব মতো যখন এম ওয়ান ইকুয়ালস টু এম টু হবে তখনই আমার এই কেসটা হচ্ছে, এই কেসটা আমার তখনই হচ্ছে যখন আমার এম ওয়ান ইকুয়ালস টু এম টু হচ্ছে, মানে দুটো মাস সেম হচ্ছে। তা আমরা দুটো মাস যদি সেম হয় তাহলে আফটার আফটার কি বলে রিফ্লেকশন, সরি আফটার কলিশন, এটা হবে আমার সরি আফটার কলিশন এম ওয়ান আর এম টু ডাইরেকশন কত কত অ্যাঙ্গেলে থাকবে, 90 ডিগ্রিতে থাকবে। এটা এম ওয়ান, এটা এম টু, বুঝতে পারলে? এইভাবে ছবিটা মাথায় রাখবে, এম ওয়ান আর এম টু যারা আছে তারা নিজে একে অপরে আফটার কলিশন, তাদের মধ্যে অ্যাঙ্গেল হয়ে যাবে 90 ডিগ্রি, কারণ থিটা ওয়ান থিটা টু কি ছিল, এদের অ্যাঙ্গেলটা ছিল, এটা থিটা ওয়ান ছিল আর এটা থিটা টু ছিল, তাই তো, তাই তো, ওপরটা থিটা ওয়ান নিচেরটা থিটা টু, তাহলে এম ওয়ান আর এম টুর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। শোনা যাচ্ছে? হ্যালো, আহা, হ্যালো,
হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে না। আচ্ছা, চলো, দেখা যাচ্ছে স্ক্রিনটা? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ আচ্ছা, যত অবধি হয়েছিল সেই অবধি আরেকবার বলি যে আমরা কি দেখলাম, এই ইকুয়েশন যেটা আছে এটা সবসময় ট্রু, আর কিন্তু এই দ্বিতীয় ইকুয়েশনটা উপরেরটা 2θ1 = θ, এটা কখন আমার একমাত্র মিলবে, যখন আমার m1 = m2 হবে। আর যখন আমার m1 = m2 হবে তখন এই দুটো ইকুয়েশনই ভ্যালিড হয়ে যাচ্ছে। সেখান থেকে আমি কি হ্যাঁ। পাচ্ছি, θ1 + θ2 = π/2। মানে এই যে দুটো মাস আছে m1 m2, এই যে দুটো মাস আছে এদের আফটার কলিশন, এটা হচ্ছে m1 আর এটা হচ্ছে m2, এটা আফটার কলিশন এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল 90° হবে। এটা 90°, দুজনের মধ্যে অ্যাঙ্গেল হবে 90°। ঠিক আছে, কখন হবে, যদি এই দুজনে সেম হয়, m1 এই দুটো ইকুয়ালস, এটাও ইকুয়ালস টু m হয় আর এটাও ইকুয়ালস টু m হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা আমার আফটার কলিশন 90° হবে। ঠিক আছে, এই জিনিসটা আমরা পাচ্ছি এই ইকুয়েশন থেকে। তো এই যে জিনিসটা আমি বললাম, এইখান থেকে কিন্তু, আচ্ছা কোশ্চেনটা আমি পরে বলছি, আর একটা কোশ্চেন আসে, এই কোশ্চেনটা আসে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা, আমি দেখাচ্ছি একটু পরে। ঠিক আছে, চলো দেখিয়ে দিই কোশ্চেনটা, চলো। এই যে এই কোশ্চেনটা দেখো, so that in laboratory frame two particles of same mass will move at right angles to each other after collision if one of them were at rest initially। এইটা হচ্ছে ওই প্রশ্নটা। ঠিক আছে, মোটামুটি এটা 4 থেকে 5 নম্বরের প্রশ্ন, 4 নম্বরই ধরতে পারো, 4 নম্বর মোটামুটি আসতে পারে যদি আসে, যে দুখানা সেম মাস আছে তাদের মধ্যে অ্যাঙ্গেল 90° হবে। এইটা করার জন্য তোমাকে কতটা করতে হবে একটু বলে দিচ্ছি জাস্ট। তোমাদের কিন্তু একদম মানে ল্যাবরেটরি ফ্রেমের যে ক্যালকুলেশনটা শুরু হয়েছে এইখান থেকে, এই এইখান থেকে প্রায় স্টার্ট করতে হবে বলতে গেলে। ঠিক আছে, তো এখান থেকে স্টার্ট করতে হবে, স্টার্ট করে প্রায় পুরো স্পেশাল কেস অবধি তোমাদেরকে আনতে হবে, এতটা কাজ পুরো করতে হবে। ঠিক আছে, তো এতটা করতে হবে, তবে 4 নম্বর। অবভিয়াসলি একটু ছোটখাটো করতে পারো, জিনিসটা আমি একটু বড় বেশি বুঝিয়ে লিখেছি বলে একটু বড় হয়ে গেছে, তোমরা যদি একটু চাইলে এটাকে আরো একটু ছোট করা যেতে পারে, মানে কিছু জিনিস তোমরা বাদ দিতে পারো, স্পেশাল কেসটা একবারে ধরে নাও, তো জিনিসটা অটোমেটিক অনেক ছোট হয়ে যাবে। ঠিক আছে, তো মোটামুটি এটা এসে যাবে 2 পেজের মধ্যেও ধরে যাবে যদি তোমরা ঠিকভাবে লেখো। ঠিক আছে, নেক্সট এটার সাথেই একটা কোশ্চেন দেখালাম, সেই কোশ্চেনটা একটু বলে দিই। এইটা দেখো, সো দ্যাট দ্য অ্যাঙ্গেল অফ স্ক্যাটারিং ইন ল্যাবরেটরি ফ্রেম, আচ্ছা অ্যাঙ্গেল অফ স্ক্যাটারিং ল্যাবরেটরি ফ্রেমে কিন্তু θ1, খেয়াল রাখবে, অ্যাঙ্গেল অফ স্ক্যাটারিং ল্যাবরেটরি ফ্রেমে θ1, আর যেটা হচ্ছে সিএম ফ্রেমে সেটা হচ্ছে থিটা। তো বলছে অ্যাঙ্গেল অফ স্ক্যাটারিং ইন ল্যাবরেটরি ফ্রেম মানে θ1 এর কথা বলছে এক্ষেত্রে, সেটা ম্যাক্সিমাম হবে কখন, যদি আমার অ্যাঙ্গেল অফ স্ক্যাটারিং ইন সিএম ফ্রেম, যেটা অ্যাকচুয়ালি থিটা এখন রিপ্রেজেন্ট করছে, থিটা, সেটা কত হবে, cos ইনভার্স মাইনাস m2/m1। মানে থিটাটা যখন cos ইনভার্স মাইনাস m2/m1 হবে তখন আমার θ1 এর ভ্যালুটা ম্যাক্সিমাম হবে। কি আর এর মধ্যে দেওয়া রয়েছে, গিভেন দ্যাট ওয়ান পার্টিকেল ওয়াজ ইনিশিয়ালি অ্যাট রেস্ট ইন সিএম ফ্রেম, সরি এখানটা ভুল করে ফেলেছি, ইন ল্যাব ফ্রেম হবে, এটা একটু কারেকশন করো, রেস্টে যে পার্টিকেলটা আছে সেটা ল্যাব ফ্রেমে কারেকশন হবে, এটা একটু ঠিক করে নিও। হ্যাঁ, এটা আমি ভুল করে ফেলেছি, যে পার্টিকেলটা রেস্টে আছে সে সবসময় ল্যাব ফ্রেমে রেস্টে থাকবে, কখনো মানে সিএম ফ্রেমে রেস্টে থাকতে পারে না, সিএম ফ্রেমে সবসময় আমি দেখবো মুভ করছে, কারণ যদি মুভ না করে তাহলে আমার কলিশনই হবে না, এটা একটা মজার জিনিস। সিএম ফ্রেমে যদি তুমি দেখো যে m2 যেটা আছে সেটাও স্টেশনারি আছে, তার মানে কি বলতো, সেন্টার অফ মাসের যা ভেলোসিটি নিয়ে মুভ করছে সেই ভেলোসিটি নিয়েই কিন্তু আমার m2টাও মুভ করছে, তবেই তুমি এটাকে স্টেশনারি দেখবে সিএম ফ্রেমে। তার মানে কি কখনো কলিশন ঘটবেই না, কখনো কলিশন ঘটবেই না। সেন্টার অফ মাস ফ্রেমে সবসময় তুমি দেখবে যে দুখানা মাস মুভ করছে, এরম হতে পারে না যে সেন্টার অফ মাস ফ্রেমে দেখছো যে একটা মাস স্টেশনারি, যদি হয় তার মানে কখনো কলিশন ঘটবে না।
ঠিক আছে, তো খেয়াল রাখবে এই জায়গাটা একটুখানি কারেকশন করে নিও, ল্যাব ফ্রেম হবে এই জায়গাটা প্রশ্নটায়। হেন্স অবটেন দ্য ম্যাক্সিমাম স্ক্যাটারিং অ্যাঙ্গেল, মানে থিটা ওয়ান ম্যাক্স কে বার করতে বলেছে ইন এল ফ্রেম। এল ফ্রেম মানে ল্যাবরেটরি ফ্রেম। থিটা ওয়ান ম্যাক্স কে বার করতে বলেছে। তো স্টার্ট করব কি দিয়ে? স্টার্ট করব হচ্ছে, দেখো ম্যাক্সিমাম থিটা ওয়ানের ভ্যালু বার করতে বলেছে, তার মানে tan theta তোমাকে অ্যাকচুয়ালি ট্যান থিটা ম্যাক্স কে বার করতে হবে, ট্যান থিটা ওয়ান ম্যাক্স। এবার ট্যান থিটা ওয়ান তো আমরা বার করে নিয়েছিলাম, ট্যান থিটা কত ছিল? হ্যাঁ ট্যান থিটা ওয়ান, ট্যান থিটা ওয়ান ছিল সাইন থিটা বাই কস থিটা sin মাইনাস, theta না কস প্লাস ছিল, সরি কস সাইন থিটা বাই plus কস থিটা plus প্লাস m1 by m2 এম ওয়ান বাই এম টু না এম টু বাই এম ওয়ান কি ছিল? এম ওয়ান বাই এম টু ছিল আই থিঙ্ক, ইমান দেখবি। চলো দেখে নেওয়া যাবে। হ্যাঁ এম ওয়ান বাই এম টু। দেখো এখান দিয়ে আমি স্টার্ট করলাম, ট্যান থিটা ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা প্লাস এম ওয়ান বাই এম টু। আচ্ছা এই এম ওয়ান বাই এম টু কখন হবে? যখন ইউ টু ইকুয়ালস টু জিরো। না হলে এটা কি হতো? যদি এটা আমার হতো ভিসিএম বাই ভি এম ওয়ান, ভিসিএম বাই ভি ওয়ান প্রাইম হতো ফর ইউ টু নট ইকুয়ালস টু জিরো। এই জিনিসটা আমার হতো ভিসিএম বাই ভি ওয়ান প্রাইম যদি আমার ইউ টু নট ইকুয়ালস টু জিরো, কিন্তু যেহেতু আমার জিরো ইউ টু জিরো ধরা হয়েছে তাই জন্য আমার এম ওয়ান বাই এম টু হবে। ঠিক আছে তো? হ্যাঁ তাহলে বসিয়ে দাও, চলো বসিয়ে। এবার আমি কি করছি, আচ্ছা এইটাকে আমি এভাবে লিখতে পারি সাইন থিটা কস ইন্টু কস থিটা প্লাস এম ওয়ান বাই এম টু হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এবার থিটা ওয়ান ম্যাক্সিমাম কখন হবে বাই আচ্ছা দেখো থিটা ওয়ানটা এখানে ফাংশন অফ থিটা, তার মানে থিটা ওয়ানকে আমার থিটা দিয়ে ডেরিভেটিভ করতে হবে, আর সেই ফার্স্ট ডেরিভেটিভটা জিরো হবে, তখনই আমার থিটা ওয়ান ম্যাক্সিমাম হবে, ম্যাক্সিমাম বা মিনিমাম, ম্যাক্সিমাম মিনিমাম রুল। তার মানে আমাকে এই জিনিসটা ডেরিভেটিভ করতে হবে। এটা ডেরিভেটিভ করলে ইউভি ফাংশনের ডেরিভেটিভ হবে, প্রথমে সাইন থিটার ডেরিভেটিভ করব, কি হবে? কস থিটা বেরোবে। আর এটা যেটা সেকেন্ড পার্টটা অ্যাজ ইট ইজ রয়েছে, কস থিটা প্লাস এম ওয়ান বাই এম টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তারপর কি হবে? সাইন থিটাটাকে রাখবো আর এই পুরো জিনিসটার ডেরিভেটিভ করব। এইটা ডেরিভেটিভ হলে কি হবে? মাইনাস ওয়ানটা নামছে আর এখানে হোল টু দি পাওয়ার টু মাইনাস টু হয়ে যাচ্ছে, আর তারপর কস থিটাটার ডেরিভেটিভ হয়ে মাইনাস সাইন থিটা হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তো ওভারঅল এই জিনিসটা পাবো, ওভারঅল এই জিনিসটা পাবো cos theta into cos theta plus m1 by m2 whole to the power minus 1 plus sin theta into cos theta plus m1 by m2 whole to the power minus 2 into sin theta, এই পুরো জিনিসটা ইকুয়ালস টু 0। এবার এই যে 1 প্লাস cos cos theta plus m1 by m2 আর এখানে cos theta plus m1 by m2 whole to the power minus 2, এই দুটোকে নাবিয়ে এলসিএম করো। এলসিএম করলে তুমি এই জিনিসটা পাচ্ছ, cos theta into cos theta plus m1 by m2 plus sin square theta by cos theta plus m1 by m2 whole square equals to 0। তারপর নর্মাল সিম্পলিফাই করলে আমার একটা cos square theta টার্ম বেরিয়ে আসবে, এখানে sin square theta আছে তো যোগ করে 1 হয়ে যাবে, প্লাস cos theta into m1 m2 m1 by m2, নিচে এই টার্মটা আছে cos theta plus m1 m2 by m1 by m2 whole square। তো নিচের পার্টটা আউট করে দাও, উপরের পার্টটা নিয়ে আমায় দেখতে হবে 1 plus cos theta into m1 by m2 equals to 0, which implies তুমি 1 টাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাও, মাইনাস হয়ে যাচ্ছে, আর তারপর এটা তো গুণ ফর্মে আছে, এটা তো cos theta এর সাথে গুণ হচ্ছে, এটাকে ওই দিকে উল্টে দাও, তাহলে এই দেখো তুমি কি পাচ্ছ cos theta equals to minus m2 by m1, which implies theta equals to cos inverse minus m2 by m1। দেখো ফার্স্ট কন্ডিশনটা হলো কি হলো না? ফার্স্ট কন্ডিশনটা স্যাটিসফাই হয়ে গেল। এবার দেখো ট্যান থিটা ওয়ান তখনই ম্যাক্সিমাম হবে যদি আমার থিটা ওয়ান ম্যাক্সিমাম হয়, মানে থিটা ওয়ান ম্যাক্সিমাম তখনই হবে যদি আমার ট্যান থিটা ওয়ান ম্যাক্সিমাম। তো এক্ষেত্রে থিটা ওয়ান কখন ম্যাক্সিমাম হবে? যখন আমার ট্যান থিটা ওয়ান ম্যাক্সিমাম হবে, আর সেটা কখন হবে? যখন থিটা ইকুয়ালস টু এই জিনিসটা হবে কস ইনভার্স মাইনাস এম টু বাই এম ওয়ান। দেখো ফার্স্ট পার্টটা হয়ে গেল কোশ্চেনের। আরেকবার কোশ্চেনটা দেখাবো, দেখে নাও। এই দেখো কোশ্চেনটা কি বলেছে, যে সো দ্যাট the scattering angle in laboratory frame, that is theta 1, will be maximum when the angle of scattering in CM frame, that is theta, is equals to cos inverse minus m2 by m1। এটাই আমরা পেয়ে গেলাম। এবার যেটা করব সেটা হচ্ছে কি, আমি
থিটা ওয়ানটাকে বার করব, থিটা ওয়ানের ম্যাক্সিমাম ভ্যালু বার করব। কি করে বার করব? ট্যান থিটা ম্যাক্স কি হবে, তুমি থিটার জায়গায় এটা বসিয়ে দাও, cos ইনভার্স m2 বাই m1, cos থিটা cos ইনভার্স মাইনাস m2 বাই m1। তার আগে এক কাজ করি, সাইন থিটা যেটা আছে সাইন থিটার জায়গায় আমি রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখে দিই। তারপর যখনই তুমি থিটার জায়গায় cos ইনভার্স মাইনাস m2 বাই m1 বসাচ্ছ, তুমি কি পাচ্ছ দেখো, রুট ওভার 1 মাইনাস m2 বাই m1 হোল স্কয়ার ডিভাইডেড বাই মাইনাস cos থিটার জায়গায় কি হয়ে যাচ্ছে, cos অফ cos ইনভার্স m2 বাই m1, that is obviously m2 by m1 মাইনাস m2 by m1 পড়ে থাকবে, that is মাইনাস m2 by m1। তাহলে উপরটা দেখো স্কোয়ার আছে বলে এখানটায় মাইনাস m2 by m1 হোল স্কোয়ার, that is m2 by m1 স্কোয়ার হয়ে গেল, আর নিচে এখানে মাইনাস m2 by m1 হলো। এবার ঠান্ডা মাথায় সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে এটা তোমার tan থিটা ম্যাক্স এর ভ্যালু বেরোচ্ছে, tan থিটা 1 ম্যাক্স এর, tan থিটা 1 ম্যাক্স ইকুয়ালস টু m2 by root over m1 স্কোয়ার মাইনাস m2 স্কোয়ার, or theta 1 max equals to tan inverse m2 by root over m1 square minus m2 square। ঠিক আছে, এই অবধি কোনো অসুবিধা কারুর? তো এই দুটো কিন্তু প্রশ্ন আসে, এই দুটো প্রশ্ন আমি লিখে রেখেছি, এই দুটো প্রশ্ন কিন্তু আসে। দেখো, ম্যাক্সিমাম অ্যাঙ্গেল অফ স্ক্যাটারিং ইন এল ফ্রেম, ল্যাবরেটরি ফ্রেম, মানে থিটা 1 ম্যাক্স বার করতে বলেছে, এই যে থিটা 1 ম্যাক্স। এই প্রশ্নগুলো কিন্তু আসার চান্স থাকে ফ্রম এই কি বলে এই কলিশনের পার্ট থেকে, ইম্পর্টেন্ট জায়গা এইগুলো আসতে পারে। আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে আমাদের ওই স্টার্টিং এ যেটা ছিল, যেটা হচ্ছে আমার ওই হেভি, মানে যেটা ওয়ান ডাইমেনশনে একটা ছিল স্টার্টিং এ, দেখেছিলে তো ওই কোনটা m2টা হেভিয়ার হলে কি হবে, m1টা হেভিয়ার হলে কি হবে, ওইটা আসতে পারে, কখন ভেলোসিটির ওই কেসটা আসতে পারে যদি ভাগ্য ভালো থাকে, না হলে এইগুলোই নর্মালি দেয়। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে ওয়ান ডাইমেনশনে। এরপরে দুটো টপিক, তাহলে আমার এই পার্টটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এনার্জি অফ কোলাইডিং পার্টিকেলস, মানে অবভিয়াসলি আমরা এখানে কাইনেটিক এনার্জি নিয়ে কথা বলবো। এনার্জি বলতে এখানে কাইনেটিক এনার্জি, কারণ আমরা এখানে পোটেনশিয়াল এনার্জি কিছু ধরছি না, কাইনেটিক এনার্জি নিয়ে কথা বলবো। প্রথম কেসটা আমি ওয়ান ডাইমেনশনে করছি। ওয়ান ডাইমেনশনে করা মানে কি, বিফোর কলিশন আফটার কলিশন দুটো আমার একই দিকে এগোবে, এক্স অক্ষ বরাবরই এগোবে, ভেলোসিটি শুধু চেঞ্জ হয়ে যাবে, v1 v2 m1 m2 after collision। তো কাইনেটিক এনার্জি কি হবে, আচ্ছা টোটাল কাইনেটিক এনার্জি বিফোর কলিশন কি হবে, কাইনেটিক এনার্জি টোটাল কাইনেটিক এনার্জি। আচ্ছা, এক্ষেত্রেও আমি এই জিনিসটা ধরে নিয়েছি যে ইনিশিয়ালি আমার সেকেন্ড পার্টিকেলটা রেস্টে আছে, u2 ইকুয়ালস টু 0, এই কন্ডিশনটা ধরেই বেশিরভাগ করা হয়। ঠিক আছে, তাহলে টোটাল কাইনেটিক এনার্জি কি হয়ে গেল দেখো, t1 প্লাস t2, অবভিয়াসলি হাফ m1 m2 হাফ m1 u1 স্কোয়ার হতো প্লাস হাফ m2 u2 স্কোয়ার হতো, তো u2 0 বলে শুধু এই পার্টটাই থাকছে, হাফ m1 u1 স্কোয়ার। ঠিক আছে, এটা ল্যাবরেটরি ফ্রেমে হচ্ছে। সেন্টার অফ মাস ফ্রেমে কি হবে, সেন্টার অফ মাস ফ্রেমে জাস্ট আমার প্রাইম ভ্যালুটা বসে যাবে। ঠিক আছে, জাস্ট প্রাইম ভ্যালুটা বসে যাবে, প্রাইম ভ্যালুটা বসে আমার কি হয়ে যাচ্ছে, ইকুয়েশনটা এরকম হয়ে যাচ্ছে, হাফ m1 u1 প্রাইম স্কোয়ার প্লাস হাফ m2 u2 প্রাইম স্কোয়ার। ঠিক আছে, জাস্ট প্রাইম ভ্যালুটা বসিয়ে দিলাম। আর সেন্টার অফ মাসের ভেলোসিটি কত, ভেলোসিটি সেন্টার অফ মাসের আমরা জানি vcm, তাহলে তার কাইনেটিক এনার্জি কত হবে, তার কাইনেটিক এনার্জি হবে টোটাল মাস হয়ে যাবে m1 প্লাস m2, দুটো পুরো সিস্টেমটার মাস দেখতে হবে না, তাই হাফ অফ m1 প্লাস m2 vcm হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার আমার জাস্ট নর্মাল ফর্মুলা। আচ্ছা, u1 এর ফর্মুলাটা আমরা অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা কোথা থেকে আসছে, ওই মনে আছে বলেছিলাম u1 যেটা আছে, u1 প্রাইম ইকুয়ালস টু তুমি u1 মাইনাস vcm করো, u1 মাইনাস vcm করো, করলে তোমরা কি পাবে, এই ফর্মুলাটা পাবে। দাঁড়াও লিখে দিই, u1 প্রাইম তো তোমরা পাবে হচ্ছে m2 ইন্টু u1 মাইনাস u2, এই ফর্মুলাটা মনে রাখবে, বাই m1 প্লাস m2।
আর যদি U2 তোমার জিরো। হ্যাঁ যেহেতু জিরো তাই জন্য এইটা পাচ্ছ। আর যদি আমার ইউ2 প্রাইম বার করতে হয় তোমার কি হয়ে যাবে, এই ফর্মুলাটায় জাস্ট কি চেঞ্জ হবে, 1 এর জায়গায় 2। না 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 না, ওটা তো না না, আলাদা শুধু কেস, সামনেটা শুধু মাইনাস থাকবে। মাইনাস M1 হবে, হ্যাঁ, M1 হবে। মাইনাস M1 হবে ইউ2 এর ক্ষেত্রে এই ফর্মুলাটা। আর ওইটা যেটা বলে 1 এর জায়গায় 2, ওটা হচ্ছে ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে তোমার V1 এর একটা ফর্মুলা আছে ফাইনাল ভেলোসিটি, সেটা আর V2 হ্যাঁ সেটা থেকে যখন তুমি V2 বার করতে যাবে তখন ওই 1 আর 2 কে চেঞ্জ করবে, হ্যাঁ এইটা আলাদা কিন্তু খেয়াল রাখবে, এটা ল্যাবরেটরি ফ্রেম থেকে সেন্টার অফ মাসে চেঞ্জ করছো। ইউ2 এর ফর্মুলা হবে মাইনাস M1 বাই M1 ইন্টু U1 মাইনাস U2 বাই M1 প্লাস M2, এটা হচ্ছে আমার ইউ2 প্রাইমের ফর্মুলা। যেহেতু আমার ইউ2টা জিরো আছে তাই জন্য আমার এখানটায় এই ইকুয়েশনটা থাকছে, আর ইউ2 প্রাইমের জায়গায় এই ইকুয়েশনটা থাকছে। ঠিক আছে, পেলাম তো এই দুটো ইকুয়েশন। হ্যাঁ হ্যাঁ। এইটাকে তুমি এই দুটো জায়গায় বসিয়ে দাও, U1 স্কোয়ার আর U2 স্কোয়ারের জায়গায় বসিয়ে দাও। বসিয়ে দিলে দেখো তুমি কাইনেটিক এনার্জিটা এরম পাচ্ছ। T0 প্রাইম এটা হচ্ছে আমার সিএম ফ্রেম, প্রাইম মানেই বুঝবে সিএম ফ্রেম, প্রাইম মানেই বুঝবে সিএম ফ্রেম। সিএম ফ্রেমে আমার ইকুয়েশনটা এই হয়ে যাচ্ছে, U1 স্কোয়ার আর U2 স্কোয়ারের রেসপেক্টে বার করেছি, বুঝতে পারলে তো? হ্যাঁ তুমি করলে কি, এই যে ফর্মুলাটা আছে T0 প্রাইমের, এখানটায় তুমি U1 প্রাইম আর স্কোয়ার আর U2 প্রাইম স্কোয়ারের জায়গায় এই দুটো ভ্যালু বসিয়ে দিয়েছো, এই দুটো ভ্যালু বসিয়ে দিয়েছো, বসিয়ে এটা পেয়েছো। এবার তুমি কি করছো, T0 এর সাথে T0 প্রাইমের সম্পর্ক মানে এদের মধ্যে রিলেশন কি সেটা বার করার চেষ্টা করছো, তাই জাস্ট ভাগ করো T0 বাই T0 প্রাইম। T0টা কি ছিল, হাফ M1 U1 স্কোয়ার, T0 প্রাইমটা কি, এই জিনিসটা বেরোলো, সেটাকে তুমি বসিয়ে দিলে নিচে। ঠিক আছে, বসিয়ে দিয়ে তুমি যদি এবার ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করো কেটে কুটে, তুমি আলটিমেটলি এইটা পাবে, T0 ইকুয়ালস টু T0 equals sorry T0 by T0 prime equals to 1 by 1 plus M1 by M2। খেয়াল রাখবে তুমি কি বার করছো, সবসময় মাথায় রাখবে এটা হচ্ছে রেশিও অফ কাইনেটিক এনার্জি, রেশিও অফ টোটাল কেই, টোটাল কেই বা কাইনেটিক এনার্জি ইন ল্যাব ফ্রেম অ্যান্ড সিএম ফ্রেম। তুমি ল্যাব ফ্রেম আর সিএম ফ্রেমের মধ্যে টোটাল কাইনেটিক এনার্জি রেশিও বার করছো, সেটা কি বেরোলো 1 প্লাস M1 বাই M2। তাহলে এবার তোমরা বলে দেখো তো, যদি আমার M1 ইকুয়ালস টু M2 হয় তাহলে আমার কি হবে, M1 ইকুয়ালস টু M2 হলে কি হবে, 1 plus 1 2 2 হয়ে টু হয়ে হয়ে যাবে। যাবে। তার মানে T0 ইকুয়ালস টু 2T1, সরি হ্যাঁ 2T0 প্রাইম। 2 is the prime. তো এইখান থেকে একটা পোটেনশিয়াল কোশ্চেনটা লিখিনি, দাঁড়া এক সেকেন্ড দেখি, না এখান থেকে একটা পোটেনশিয়াল কোশ্চেন আসছে, কোশ্চেনটা যদি পারো একটুখানি লিখে নাও, আমি লিখিয়ে দিচ্ছি। এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, একটু লিখে নাও পারলে, যে সো দ্যাট, আচ্ছা মুখে বলছি তোমরা একটু লিখে নাও, ঠিক আছে। সো দ্যাট So that when two same masses when two particles of same mass are collide with each other, when so that when two particles of same masses, two particles of same masses collide with each other, particles of same masses collide with each other, masses collide, collide with each other, with each other, then the total kinetic energy, then the total kinetic energy in laboratory frame by in lab frame, in lab frame is twice of that of the CM frame, is twice
of that in CM frame. তো এইটা একটা potential question আসতে পারে যে so that when two particles of same masses collide with each other the total kinetic energy in lap frame is twice that of that in CM frame. দেখো ল্যাব ফ্রেমের কাইনেটিক এনার্জিটা সিএম ফ্রেমের হ্যাঁ কাইনেটিক এনার্জি ডবল হচ্ছে, ঠিক আছে? বা এইটাও ডাইরেক্ট তোমাদের প্রুফ দিতে পারে, এই ওপরেরটাও প্রুফ দিতে পারে সো দ্যাট দ্য রেশিও অফ কাইনেটিক এনার্জি ইন ল্যাব ফ্রেম টু সিএম ফ্রেম আছে এখানে 2 সিএম ফ্রেম হবে, ইন ল্যাব ফ্রেম টু সিএম ফ্রেম 2 সিএম ফ্রেম ইজ ইকুয়ালস টু 1 প্লাস m1 বাই m2, এটাও তোমাদের প্রুফ দিতে পারে, এইটাও দিতে পারে বা নিচের এই কোশ্চেনটাও দিতে পারে। তো যাই দিক না কেন তোমাদের এই স্টার্টিং থেকে পুরো অঙ্কটা করতে হবে এই শুরু থেকে। কোশ্চেনটা লেখা হয়ে গেলে বলো। হ্যাঁ হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা আরেকটা কাজ করব কি, আমরা দুটো যে কাইনেটিক এনার্জি বার করলাম দুটোকে আলাদা করে কম্পেয়ার করে দেখব যে T1 আর T2, T1 প্রাইম আর T2 প্রাইম। এটা তো আমি T1 প্রাইমটা কি হবে, T1 প্রাইমটা দেখো T0টা তো এটাই ছিল হাফ m1 m2 হোল স্কয়ার, আর দেখো এটা মাথায় রাখবে T0টা কিন্তু এটা ছিল ল্যাব ফ্রেমে আমার কাইনেটিক এনার্জি, হ্যাঁ আর ওটা সিএম ফ্রেম আর T1 সিএম এই ফ্রেমে T0 T1 মানে শুধু মাস m1 এর, T1 হচ্ছে শুধু হুম মাস m1 এর কাইনেটিক এনার্জি। এবার কেন আমি দেখো টোটাল কাইনেটিক এনার্জি কেন এটা হলো বলো তো, খেয়াল করে দেখো T1 ইকুয়ালস টু T0, কারণ কি বলো তো T2 টা 0, ল্যাব ফ্রেমে T2 টা তো 0 হবে হ্যাঁ কারণ U2 টা কারণ 0 U2 0 আছে বলে, তাহলে T1 ইকুয়ালস টু T0। হ্যাঁ তো এবার আমি সিএম ফ্রেমে T1 প্রাইম আর T2 প্রাইম বার করছি, কিরম ভাবে বার করব, T0 রেসপেক্টে বার করব। দেখো T1 প্রাইমটা কি হবে, হাফ m1 U1 প্রাইম স্কয়ার, হ্যাঁ U1 প্রাইমের একটা ভ্যালু আমরা উপরে বার করেছি সেটা বসিয়ে হুম দেব, হাফ m1 m2 হোল স্কয়ার বাই m1 প্লাস m2 হোল স্কয়ার U1 স্কয়ার। এই যে এই ফর্মুলাটা থেকে দেখিয়ে দিচ্ছি, U1 এই যে U1 আর U2 এই যে এই দুটো বললাম না, এই দুটো মুখস্থ রাখতে হবে, খুব হ্যাঁ কাজে লাগে। U1 প্রাইম আর U2 প্রাইম এদের ভ্যালু দুটো বেস্ট হচ্ছে এই ফর্মুলাটা মনে রাখা, এই দুটো ফর্মুলা, কারণ তারপর U2 0 বসিয়ে দাও, কারণ বাই চান্স যদি U2 0 না দেওয়া থাকে তখন তোমাদের এই ফর্মুলাটা কাজে লাগবে। বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে কি দেখছি, দেখো আমার হাফ m1 u1 স্কয়ারটাকে আমি কমন নিচ্ছি, হাফ m1 আর u1 স্কয়ার কমন নিলাম, তাহলে T0 পেয়ে যাচ্ছি, হুম তাহলে m2 স্কয়ার বাই m1 প্লাস m2 হোল স্কয়ার ইন্টু T0, এটা তাহলে আমি কি পেলাম, T1 প্রাইমকে পেলাম T0 রেসপেক্টে, একইভাবে আমি T2 কে বার করব, T2 প্রাইমকে বার করব T0 রেসপেক্টে, এই জিনিসটা বেরোবে m2 m1 বাই m1 প্লাস m2 হোল স্কয়ার T0। সেম কায়দা, তোমাকে কি করতে হয়েছে, এই u2 প্রাইম স্কয়ারের জায়গায় তুমি u2 এর ভ্যালুটা বসিয়ে দাও, মাইনাস m1 বাই m1 প্লাস m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2 ইন্টু u1 স্কয়ার হয়ে গেছে। তারপর আমি কি করব, এই দুটোকে ভাগ করে দাও, T1 প্রাইম বাই T2 প্রাইম, ভাগ করলে তুমি কি দেখছো, এই জিনিসটা দেখছো, T1 প্রাইম বাই T2 প্রাইম ইকুয়ালস টু m2 বাই m1, T1 প্রাইম বাই T2 প্রাইম ইকুয়ালস টু m2 বাই M2 m1। তো তার মানে কাইনেটিক এনার্জি, দেখো এটা কোন ফ্রেমে হচ্ছে, এটা সিএম ফ্রেমে হচ্ছে, এটা আমার কিন্তু সিএম ফ্রেমে হচ্ছে। তো কাইনেটিক এনার্জি ইন সিএম ফ্রেম, মজার জিনিসটা দেখো T1 টা ইজ প্রপোর্শনাল টু 1 বাই m1, T1 প্রাইমটা, আর T2 প্রাইমটা ইজ প্রপোর্শনাল টু 1 বাই m2, ঠিক কি না? হ্যাঁ হ্যাঁ তার মানে সিএম ফ্রেমে কাইনেটিক এনার্জি গুলো তাদের মাসের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, যে এটা একটা ইম্পর্টেন্ট প্রুফ, দ্য কাইনেটিক এনার্জি ইন সিএম ফ্রেম আর ইনভার্সলি প্রপোর্শনাল টু দেয়ার মাসেস। তো এটাও আমার একটা কোশ্চেন হয়ে যেতে পারে, সো দ্যাট যখনই তোমরা বইতে এরকম একটা কনক্লুশন পাবে না,
তোমরা বুঝবে ওখানেই একটা কনক্লুশনের পেছনেই তোমার একটা কোশ্চেন হয়ে যাচ্ছে, যেমন এখানে একটা কোশ্চেন হয়ে গেল, দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য কোলাইডিং পার্টিকলস ইন সিএম ফ্রেম আর ইনভার্সলি প্রপোর্শনাল টু দেয়ার মাসেস। তাহলে তোমাকে এইটা প্রশ্নই আসতেই পারে, সো দ্যাট দ্য কাইনেটিক এনার্জিজ অফ দ্য কোলাইডিং পার্টিকলস ইন সেন্টার অফ মাস ফ্রেম আর ইনভার্সলি প্রপোর্শনাল টু দেয়ার মাসেস। তোমাকে এইটা প্রমাণ করে দেখাতে হবে, ঠিক আছে? হ্যাঁ হলো তো? আচ্ছা, হ্যাঁ এইটা ছিল আমাদের, এই অবধি কোনো অসুবিধা নেই তো? জাস্ট সিম্পল ক্যালকুলেশন আছে, আর কিছু না। আচ্ছা, এই কাইনেটিক এনার্জির যে রিলেশনটা আমি বার করলাম, এটা কিন্তু আমি ওয়ান ডাইমেনশনে বার করেছি, খেয়াল করে দেখো, এই পুরো কেসটা কিন্তু 1D তে ছিল। হ্যাঁ 2D টা এবার একটু দেখে নেবো, তাহলেই আমার হয়ে যাবে। তো আমার এই আগের পিডিএফটাই মিস করে গেছিল, তো আজকে যেটা পাঠিয়েছি ওর মধ্যে 2D টা রয়েছে। এটা হচ্ছে কাইনেটিক এনার্জির ফর্মুলাটা ইন 2D। এটা হচ্ছে 2D কেস। 2 ডাইমেনশন মানে কি হচ্ছে বলতো, আমার থিটার টার্মটা ঢুকে যাচ্ছে। এই দেখো স্ক্যাটারিং অ্যাঙ্গেল থিটাটা, সেম কাজ। টোটাল কাইনেটিক এনার্জি আমি T0 ইকুয়ালস টু হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার। কাইনেটিক এনার্জি অফ m1 আর m2 আফটার কলিশন কি হবে, এইটা T1 ইকুয়ালস টু হাফ m1 v1 স্কোয়ার আর T2 ইকুয়ালস টু হাফ m2 v2 স্কোয়ার। যদি আমার ইনিশিয়ালি মাস m2 টা রেস্টে থাকে তাহলে u2 0, সেখান থেকে আমি কি পাচ্ছি, T0 ইকুয়ালস টু হাফ m1 u1 স্কোয়ার, ঠিক আগেরটার মতো। তাহলে এইখান থেকে আমি কি পাচ্ছি, ল্যাবরেটরি ফ্রেমে, ল্যাব ফ্রেমে আমি এই জিনিসটা পাচ্ছি, ল্যাব ফ্রেমে আমি পাচ্ছি T1 বাই T0 ইকুয়ালস টু v1 স্কোয়ার বাই u1 স্কোয়ার। হুম আচ্ছা, এবার দেখো ল্যাব ফ্রেমে, আচ্ছা এটা একটু বড় করলে হতো, এটা ছোট হয়ে গেছে সাইজে, আর একটু বড় টানতে হতো। ল্যাব ফ্রেমে এইটা হচ্ছে আমার, ল্যাব ফ্রেমে এইটা হচ্ছে আমার ছবিটা, আর হ্যাঁ সেন্টার অফ মাস ফ্রেমে এটা হচ্ছে আমার সেম ছবিটা। এটা তো আমরা একটু আগেই দেখলাম, ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ তো দেখো, যদি আমি এই ভেক্টর দুটোকে, এই দুটোকে ছবিকে কম্বাইন করে দিই, আমার এরকম একটা ফর্ম আসবে কিনা। দেখো এইটা হচ্ছে v1 থিটা 1 অ্যাঙ্গেল করে রয়েছে, এটা হচ্ছে সেই v1 থিটা 1 অ্যাঙ্গেল করে রয়েছে, আর v1 প্রাইমটা দেখো একটু কম অ্যাঙ্গেল করে রয়েছে থিটা, তো এটা হচ্ছে v1 প্রাইমটা। দেখো এটা একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে, v1 আর v1 প্রাইমটা। হ্যাঁ তাহলে এই যে দুটো ফর্ম করছে এখানে আমি, আর খেয়াল করে দেখো এই বরাবর আমার কোন ভ্যালু কি আছে, ভিসিএম আছে, সেন্টার অফ মাসের ভেলোসিটি, এই বরাবর। তাহলে এই ভেক্টরের ল অনুযায়ী আমি লিখতে পারবো কি পারবো না, ভি যেটা সেটা ইকুয়ালস টু, আচ্ছা কাকে আমায় বার করার দরকার আছে সেটা দেখে নিই। ধরো v1 প্রাইম বার করছি, তো v1 প্রাইম যেটা, v1 প্রাইম আমার কি হবে, v1 মাইনাস ভিসিএম হবে। v1 প্রাইম যেটা সেটা আমার v1 মাইনাস ভিসিএম হবে, ঠিক কি না? ভেক্টর ভেক্টর ওয়াইজ দেখো, হ্যাঁ হ্যাঁ তাহলে v1 আর ভিসিএম এর মধ্যে অ্যাঙ্গেল কত, v1 আর ভিসিএম এর মধ্যে অ্যাঙ্গেল কিন্তু থিটা, খেয়াল করে দেখো থিটা 1, থিটা 1 v1 আর ভিসিএম তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা 1। তাহলে দেখো ফর্মুলাটাকে এবার তুমি যদি, এটা তো ভেক্টর, তুমি যদি এটাকে তারপর কি বলে, ওই ভেক্টরের যে ফর্মুলা, নর্মাল এই যে যে ফর্মুলাটা মডুলাস সেটা বসিয়ে দাও, তাহলে এটা হচ্ছে কিনা v1 প্রাইম স্কোয়ার ইকুয়ালস টু v1 স্কোয়ার প্লাস ভিসিএম স্কোয়ার মাইনাস 2 v1 ভিসিএম cos থিটা 1। হ্যাঁ এবার এখান থেকে তুমি কি করো, v1টাকে জাস্ট বার করো, v1 স্কোয়ার ইকুয়ালস টু v1 প্রাইম স্কোয়ার মাইনাস ভিসিএম প্লাস v1 প্লাস 2 v1 ভিসিএম cos থিটা 1। এবার দেখো স্টার্টিং ইকুয়েশনে তোমার এখানে v1টা t1 বাই t0 তোমরা কি লিখেছিলে, v1 স্কোয়ার বাই u1 স্কোয়ার লিখেছিলাম তো। এই v1 স্কোয়ারের জায়গায় তুমি এই যেটা পেলাম সেটা বসিয়ে দাও, বসিয়ে তুমি এই জিনিসটা পাচ্ছ, t1 বাই t0 ইকুয়ালস টু এইটা v1 প্রাইম স্কোয়ার মাইনাস ভিসিএম স্কোয়ার প্লাস 2v1 ভিসিএম cos থিটা বাই u1 স্কোয়ার করে এই টার্মটা আমার এলো, ঠিক আছে? এই অবধি আনার পর এবার আমরা একটুখানি চেক করব, সেন্টার অফ মাস ফ্রেমে আমরা কি জানি, v1 প্রাইম ইকুয়ালস টু u1 প্রাইম, ঠিক কিনা?
হ্যাঁ হ্যাঁ আর ইউ ওয়ান প্রাইমটা কি এম টু বাই এম ওয়ান প্লাস এম টু ইউ ওয়ান, এটা হচ্ছে যেহেতু ইউ টু ইকুয়ালস টু জিরোর জন্য। হ্যাঁ তাহলে এখান থেকে তুমি দেখো ভি ওয়ান প্রাইম বাই ইউ ওয়ান পেয়ে যাচ্ছ, ভি ওয়ান প্রাইম বাই ইউ ওয়ানটা পেয়ে যাচ্ছ। ইউ ওয়ানটা নামিয়ে দাও, হ্যাঁ হুম হুম ভি ওয়ান প্রাইম বাই ইউ ওয়ান কি পাচ্ছ এম টু বাই এম ওয়ান প্লাস এম টু। দেখো এই টার্মটা আমার পাওয়া গেল, এই টার্মটা পাওয়া গেল তো। আর তুমি এইখানটায় ইউ ওয়ান স্কোয়ার আছে তো, ইউ ওয়ান স্কোয়ার আছে তো, তুমি স্কোয়ারটাকে কেটে দিয়ে তুমি এর নিচে একটা ইউ ওয়ান লিখে দাও, দুটো ইউ ওয়ান করে দাও। তাহলে দেখো দুটো টার্ম আমি পেয়ে গেলাম, ঠিক কি না? হুম এটা স্কোয়ারটাকে মুছে তুমি দুটো ইউ ওয়ান করে দিলে, মানে দুটোকে এরম ভাবে একটু ভেঙে দিলে, টু ভি ওয়ান ইউ ওয়ান ইন্টু ভিসিএম বাই ইউ ওয়ান কস থিটা ওয়ান। তাহলে তোমার কি লাগবে এবার, ভিসিএম আর ইউ ওয়ান এর মধ্যে সম্পর্ক লাগবে, ঠিক কি না? হ্যাঁ ভিসিএমটা কি, ভিসিএম হচ্ছে এই জিনিসটা এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু বাই এম ওয়ান প্লাস এম টু। যেহেতু ইউ টু জিরো তাই জন্য আমার ভিসিএমটা কি হয়ে যাচ্ছে, ভিসিএম ইকুয়ালস টু মানে সেন্টার অফ মাসের ভেলোসিটি এম ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু ইউ ওয়ান। এখান থেকে তুমি ভিসিএম বাই ইউ ওয়ানটা পেয়ে যাচ্ছ এম ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু, ঠিক আছে? হুম হ্যাঁ তাহলে দেখো সেকেন্ড টার্মটাও এইটাও পেয়ে গেলে ভিসিএম বাই ইউ ওয়ান, এটাও পেয়ে গেলাম। তাহলে কে পড়ে রইলো, কস থিটা ওয়ান পড়ে রইলো। কস থিটা ওয়ান পড়ে রইলো নাকি কিছু আরো একটা বাকি আছে? cos theta 1 আছে। আচ্ছা এক সেকেন্ড দেখি এটা আমি কি কি পেলাম। ভি ওয়ান প্রাইম, ও না 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 একটু ভুল হয়েছে, সরি সরি একটা ভুল হয়েছে। এইখানটায় ভি ওয়ান প্রাইম নেই, কিন্তু এখানে ভি ওয়ান আছে, এখানে ভি ওয়ান আছে, হ্যাঁ এখানটা ভি ওয়ান আছে। তাহলে আমাকে কি করতে হবে, ভি ওয়ানটার কিছু একটা, ভি ওয়ান প্রাইমের রেসপেক্টে ভি ওয়ানটাকে বার করতে হবে, ভি ওয়ান অ্যাজ এ ভি ওয়ান প্রাইমের রেসপেক্টে বার করতে হবে। তবে আমি এখানটায় কি করতে পারবো, এই দুটোকে ভি ওয়ান প্রাইম বাই ইউ ওয়ান আমি সরাতে পারবো এই ফর্মুলা থেকে। তো সেটা করার জন্য আমি কি করছি, এই দেখো সিএম ফ্রেমে আমরা এটা জানি, আমরা আগেই এই হ্যাঁ ছবিতেই দেখেছি ভি ওয়ান সাইন থিটা ওয়ান ইকুয়ালস টু ভি ওয়ান প্রাইম সাইন থিটা, ঠিক কিনা? হ্যাঁ ভি ওয়ান ছবিটা আমরা দেখেছি, এটা কোথায় গেল ছবিটা জানো, এক সেকেন্ড, এই যে এই ছবিটা ভি ওয়ান সাইন থিটা এইদিকে হবে, ভি ওয়ান সাইন থিটা ওয়ান এইদিকে হবে, আর ভি ওয়ান প্রাইম সাইন থিটাটাও আমার উপরের দিকেই হবে, তার মানে দুটো সেম হচ্ছে, ঠিক আছে? সেখান থেকে আমি কি পাচ্ছি, ভি ওয়ান ইকুয়ালস টু, ভি ওয়ান ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি, ভি ওয়ান প্রাইম সাইন থিটা বাই সাইন থিটা ওয়ান। হ্যাঁ এই যে এই ভি ওয়ান এর ভ্যালুটা তুমি যদি এখানে বসিয়ে দাও, এই ভি ওয়ান এর ভ্যালুটা তুমি যদি এই জায়গাটায় বসিয়ে দাও ভি ওয়ান এর জায়গায়, তাহলে তোমার ভি ওয়ান প্রাইম বাই ইউ ওয়ান প্রাইম পেয়ে গেলে, তার মানে এই জিনিস সেখানে আবার তুমি এম টু বাই এম ওয়ান প্লাস এম টু বসাতে পারছো। হুম চলো নিচে করে দেখাচ্ছি। এই যে এটা আমার ফর্মুলা ছিল তো, টু ভি ওয়ান ভিসিএম বাই ইউ ওয়ান স্কোয়ার কস থিটা ওয়ান। এখানটায় আমি কি করলাম কি, ভি ওয়ান এর জায়গায় ভি ওয়ান প্রাইম সাইন থিটা বাই সাইন থিটা ওয়ান বসিয়ে দিলাম। তো টু ভি ওয়ান প্রাইম ভিসিএম বাই ইউ ওয়ান স্কোয়ার সাইন থিটা বাই সাইন থিটা ওয়ান কস থিটা ওয়ান। এরপর তুমি দেখো এই ইউটাকে ছাড়িয়ে দাও, তাহলে টু ভি ওয়ান স্কোয়ার বাই ইউ ওয়ান ইন্টু ভিসিএম বাই ইউ ওয়ান, ব্যাস এই দুটো তো আগে আমরা বার করেছি। এটা বেরিয়েছিল কত, এম টু বাই এম ওয়ান প্লাস এম টু, হ্যাঁ আর অন্যটা কি বেরিয়েছিল এম ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু, তাই তো? হ্যাঁ এটা, আর এটা বেরিয়েছিল আমার এম ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু। তাহলে করলামটা কি বলতো, আমি আমি জাস্ট এখানে ভি ওয়ান, এখানে আমার ভি ওয়ান ছিল তো, ভি ওয়ানটাকে আমি ভি ওয়ান প্রাইমের রেসপেক্টে নিয়ে আসলাম, ভি ওয়ান ইকুয়ালস টু ভি ওয়ান প্রাইম সাইন থিটা বাই সাইন থিটা ওয়ান, ঠিক আছে? তাহলে এখানে দেখো সাইন থিটা বাই সাইন থিটা ওয়ান পড়ে রয়েছে, আর এটা কস থিটা ওয়ান টার্ম পড়ে রয়েছে। তাহলে সব বসিয়ে দিলে আমি কি পাচ্ছি, টু সাইন থিটা কস থিটা ওয়ান বাই সাইন থিটা, আর ওইখানে আমি পাচ্ছি এম ওয়ান এম টু বাই এম ওয়ান প্লাস এম টু হোল স্কোয়ার, আর সাইন থিটা আর কস সাইন থিটা ওয়ান আর ওপরে কস থিটা ওয়ান, মানে নিচে ট্যান থিটা ওয়ান হয়ে যাবে। হ্যাঁ তো টু সাইন থিটা ট্যান থিটা ওয়ান ইন্টু এম ওয়ান এম টু বাই এম ওয়ান প্লাস এম টু স্কোয়ার। এই যে জিনিসটা বার করলাম না, এটা কোনটা বার করলাম বলো তো, এই টার্মটাকে, এই টার্মটাকে আমি বার করলাম, মানে একটু উপরে যাচ্ছি,
এই যে আমার ইকুয়েশনটা ছিল, তো এই ইকুয়েশনের এই টার্মটাকে খেয়াল করে আমি বার করলাম, থার্ড টার্মটাকে, T1 বাই T0 থার্ড টার্মটাকে বার করছি, বুঝতে পারলে? হ্যাঁ এইটা বার হয়ে গেল, ব্যাস এবার সব টার্মগুলো বসাতে থাকি। আর না, এখনো কাজ আছে। এখানে যে ট্যান থিটা আছে, ট্যান থিটার আমি একটা ফর্মুলা জানি, ট্যান থিটা ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা প্লাস m1 বাই m2। হ্যাঁ এই ফর্মুলাটাও আমরা একটু আগেই দেখলাম, যখন u2 হুম ইকুয়ালস টু 0 হয় তখন ট্যান থিটা ইকুয়ালস টু এই জিনিসটা হয়, আর u2 নট ইকুয়ালস টু 0 হলে এখানটায় আমার কি হয়ে যাবে, vcm বাই v1 প্রাইম, vcm বাই v1 প্রাইম হবে, তাই তো? হ্যাঁ ব্যাস বসিয়ে দিই। তাহলে এখানে দেখো সাইন থিটা বাই ট্যান থিটা ওয়ানটা আমার কি বেরোচ্ছে, কস থিটা প্লাস m1 বাই m2, এই পুরো এই টার্মটাই বার করে নিলাম। সাইন থিটা বাই ট্যান থিটা ওয়ান সেটা আমার বেরোচ্ছে কস থিটা প্লাস m1 বাই m2। এবার যা আছে যতগুলো পেয়েছি সব বসিয়ে দিই। এই যে t0 বাই t1 t1 বাই t0 ইকুয়ালস টু m2 স্কোয়ার বাই m1 প্লাস m2 হোল স্কোয়ার মাইনাস m1 স্কোয়ার বাই m1 প্লাস m2 হোল স্কোয়ার প্লাস 2m1 m2 বাই m1 প্লাস m2 হোল স্কোয়ার cos থিটা প্লাস m1 বাই m2। এই যে বেরোলো, এই বেরিয়ে যখন এবার ক্যালকুলেট করব, ক্যালকুলেট করলে তুমি দেখো কি পাচ্ছি আমি, আমার m1 স্কোয়ার প্লাস m2 স্কোয়ার প্লাস 2m1 m2 cos থিটা পড়ে থাকছে, আর নিচে আমার m1 প্লাস m2 হোল স্কোয়ার আছে। তো উপরেও যদি আমি m1 প্লাস m2 হোল স্কোয়ার আনতে পারি তাহলে আমার সুবিধা, আমি কিছু একটা কাটতে হ্যাঁ পারবো। তো কি করব আমি, দেখো 2m1 প্লাস m2 দিয়ে প্লাস মাইনাস করলাম, তার ফলে আমি একটা m1 প্লাস m2 হোল স্কোয়ার পেয়ে গেলাম উপরে, আর এখানে আমি 2m1 m2 কমন ও নিলে 1 মাইনাস cos থিটা পেয়ে যাচ্ছি, মাইনাস 2m1 হ্যাঁ m2 কমন নিলে, আর নিচে m1 প্লাস m2 হোল স্কোয়ার পড়েই রয়েছে। তাহলে এইটাকে একটু ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি t1 বাই t0 কাইনেটিক এনার্জি অফ ফার্স্ট পার্টিকেল আফটার t1টা খেয়াল রাখবে, t1টা কিন্তু আফটার কলিশনকে রিপ্রেজেন্ট করছে, এটা কিন্তু m1 after collision, m1 after collision, ke of m1 after collision। আর নিচে t0টা কি হচ্ছে, এটা আমার টোটাল বিফোর কলিশন, টোটাল কাইনেটিক এনার্জি বিফোর কলিশন। পারলে যখন তোমরা এইভাবে লিখবে না, কোন জিনিসটা কি রিপ্রেজেন্ট করছে সেটা একটু সাইডে লিখে নেবে, তাহলে হবে কি বলতো, তাহলে অনেক সময় কোশ্চেন কিরাম দেয়, কোশ্চেনে তো ফর্মুলা তো নাও দিতে পারে, তোমাকে শব্দের আকারে দিয়ে দিত যে ফাইন্ড দ্য হুম রেশিও অফ কাইনেটিক এনার্জি অফ m1 আফটার কলিশন বাই টোটাল এনার্জি বিফোর কলিশন, তখন তোমাকে বুঝে নিতে হবে, তাই জন্য একটু পারলে এরম ভাবে সাইডে সাইডে লিখে রাখবে। তো এই দুটো রেশিও আমার কি দিয়ে হচ্ছে, 1 মাইনাস 2 m1 m2 বাই m1 প্লাস m2 হোল স্কোয়ার 1 মাইনাস cos থিটা, ঠিক আছে? এইটা হচ্ছে আমার হুম ফর্মুলা। আর যেহেতু আমার t0 ইকুয়ালস টু t1 প্লাস t2 হয়, কারণ টোটাল এনার্জি যদি আমার ইলাস্টিক কলিশন হয় অবভিয়াসলি, এক সেকেন্ড একটুখানি, হ্যাঁ তাই তো হবে, ঠিকই আছে। এক্ষেত্রে ফর ইলাস্টিক কলিশন অবভিয়াসলি এই ফর্মুলাটা হবে ফর ইলাস্টিক কলিশন, ফর ইলাস্টিক কলিশন। যাই হোক, ফর ইলাস্টিক কলিশন এক্ষেত্রে তাহলে আমার কি করতে পারি, দেখো তুমি t0 কে নিচে ভাগ করে দাও, তাহলে 1 মাইনাস 1 ইকুয়ালস টু t1 বাই t0 প্লাস t2 বাই t0, তাহলে সেখান থেকে হুম তুমি t2 বাই t0 কি পাচ্ছ, 1 মাইনাস t1 বাই t0, তাহলে ব্যাস এখানে বসিয়ে দাও t1 বাই t0 এর ফর্মুলাটা বসিয়ে দাও, t2 বাই t0 আমার বেরোবে 2 m1 m2 বাই m1 প্লাস m2 হোল স্কোয়ার 1 মাইনাস cos থিটা, ঠিক আছে? এই যে কেসটা হলো, এটা হলো আমার কাইনেটিক এনার্জি বিফোর অ্যান্ড আফটার কলিশন অফ মাস m1 and m2 ফর 2D, মানে এটা হচ্ছে আমার 2D এর ক্ষেত্রে বেরিয়েছে। আর এটা কার রেসপেক্টে বেরিয়েছে খেয়াল করে দেখো, এটা কিন্তু আমার
উইথ রেসপেক্ট টু স্ক্যাটারিং অ্যাঙ্গেল থিটার রেসপেক্টে বেরিয়েছে, ঠিক আছে? এটা স্ক্যাটারিং অ্যাঙ্গেলের রেসপেক্টে আমার পুরো জিনিসটা বার করেছি। একটা জিনিস খেয়াল রাখবে, যেহেতু এইখানটায় তোমাদের মাথায় আসতে পারে যে আমি এখানে প্রাইম নিলাম না কেন, ঠিক আছে? কেন প্রাইম নিলাম না, তোমরা খেয়াল করে দেখো একটা জিনিস, সিএম ফ্রেমে আমি বলেছিলাম কিনা u1 ইকুয়ালস টু u1 প্রাইম ইকুয়ালস টু v1 প্রাইম, হ্যাঁ তার মানে আমার কিন্তু কাইনেটিক এনার্জি সেম থাকছে বিফোর অ্যান্ড আফটার কলিশন সিএম ফ্রেমে, যেহেতু ভেলোসিটি সেম থাকছে। হ্যাঁ আর যদি আমার ইয়েটা কনজার্ভ থাকে, যদি আমার ইলাস্টিক কলিশন হয়, তাহলে তো আমি যদি এখানে টোটাল এনার্জি বিফোর কলিশন আর টোটাল এনার্জি আফটার কলিশন করি, তাহলে তো আমার 1 হবে সবসময়, ঠিক কি না? ইলাস্টিক কলিশন করে যদি টোটাল এনার্জি বিফোর কলিশন আর টোটাল এনার্জি আফটার কলিশন, সেটা আমার সবসময় 1 হবে। তো এটা আমি কি বার করছি, এটা আমি জাস্ট একটা পার্টিকুলার কাইনেটিক এনার্জি উইথ রেসপেক্ট টু টোটাল এনার্জি বিফোর কলিশন বার করছি, ঠিক আছে? এটা খেয়াল রাখবে। এটা এখান থেকে দেয় না নর্মালি, খুব একটা দিলে তার আগের গুলো থেকেই দেয়, তাও করে রাখা ভালো। এটা যে কাইনেটিক এনার্জি ইন এলাস্টিক কলিশন, হ্যাঁ এই তো এলাস্টিক কলিশন বলাই রয়েছে, ইন এলাস্টিক কিন্তু নেই, ইন কেস অফ এলাস্টিক আছে। এটাকে ইনটা দেখে ভাববে না যে ইন এলাস্টিক কলিশন, ইন কেস অফ এলাস্টিক কলিশন ইন ল্যাবরেটরি ফ্রেম ইন টার্মস অফ স্ক্যাটারিং অ্যাঙ্গেল ইন সেন্টার অফ মাস ফ্রেম। হ্যাঁ এই তো কোশ্চেন এখান থেকেই বোঝা যাচ্ছে যে আমি ল্যাব ফ্রেমে কাইনেটিক এনার্জি বার করছি কার ক্ষেত্রে, এলাস্টিক কলিশনের ক্ষেত্রে, যেখানে আমার ইন টার্মস অফ স্ক্যাটারিং অ্যাঙ্গেল থিটা ইন সেন্টার অফ মাস ফ্রেম। তাই জন্য দেখো এইগুলো প্রাইম নেই, এগুলো সব আমার ল্যাবরেটরি ফ্রেমে কাইনেটিক এনার্জি ইন টার্মস অফ থিটা হুইচ ইজ স্ক্যাটারিং অ্যাঙ্গেল ইন সেন্টার অফ মাস ফ্রেম, ঠিক আছে? আর এটা অবভিয়াসলি কার জন্য, ইলাস্টিক কলিশনের জন্য, ঠিক আছে? তো এই অবধি তোমাদের আছে কলিশনের পার্ট, ঠিক আছে? তাহলে আজকে এই অবধি থাকুক। আর